আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমাদের টার্গেট ডিইউ এর ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো টার্গেট ডিইউ এর ওয়ান শট ক্লাসগুলো হবে আমাদের কোনো একটা চ্যাপ্টারের উপরে, যেই চ্যাপ্টার থেকে আমরা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে অ্যানালাইসিস করব এবং সেই টপিকগুলো থেকে প্রতি বছরই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়। তো টার্গেট ডিইউ এর কেমিস্ট্রির প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত ক্লাস করব আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপরে, এবং এই চ্যাপ্টারটি থেকে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়। তো এমনই একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম 2টা 3টা 4টা পর্যন্ত প্রশ্ন হইতে পারে। সো আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক দেখব। তোমরা যারা যুক্ত হচ্ছ, যেহেতু এটা একটা ফ্রি প্রজেক্ট এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যারা কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কোনো প্রোগ্রামে অ্যাডমিট হয়নি, অথবা যারা টাকার অভাবে প্রস্তুতি নিতে পারছে না, তাদের জন্য আমরা এই ক্যাম্পেইনটা রান করেছি। অর্থাৎ আমাদের টার্গেট ডিইউ 4.0 এই প্রোগ্রামটিতে যেই টিচার প্যানেল ক্লাস নিচ্ছে, ঠিক তারাই ফ্রিতে আরেকটা ভার্সন, অর্থাৎ আমাদের এই যে ওয়ান শট এই প্রজেক্টটা শেষ করবে। তার মানে কোনো অসুবিধা নাই যে তোমরা আসলে পেইড প্রোগ্রাম করছো কি করছো না, এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতির অনেকখানি গুছিয়ে নিতে পারবে। তো যারা যুক্ত হচ্ছ, ঝটপট বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো, যাতে সবাই মিলে আমরা আমাদের আজকের ক্লাসটা করতে পারি। ঠিক আছে? তো একটা একটা করে টপিক কভার করব আমরা। আমি একটু চেক করে নেই যে তোমরা সব কিছু ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আর সবাই শেয়ার হয়ে গেলে কমেন্ট বক্সে একটা ডান লিখে দিও। শেয়ার হয়ে গেলে কমেন্ট বক্সে একটা ডান লিখে দিবা। ওকে, আমাদের সাথে তোমরা অনেকেই অলরেডি যুক্ত হয়ে গিয়েছো। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। সো আমিও শেয়ার করে দিচ্ছি গ্রুপগুলোতে। ডান। যারা শেয়ার করছো কমেন্ট বক্সে একটু ডান লিখে দিও। ঠিক আছে? যারা শেয়ার করছো কমেন্ট বক্সে একটু ডান লিখে দিও। আমরা আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? আমরা আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। ফাইন। অনেকে ডান লিখে দিচ্ছ, ডান লিখে দিচ্ছ। সালাম দিচ্ছ যারা, ওয়ালাইকুম আসসালাম, এবং আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। এবং তার আগে তোমাদেরকে বলি, এই ক্লাসগুলো তোমরা যদি রেগুলার করো, দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদের বেশ ভালো একটা গোছানো প্রস্তুতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো একটু খেয়াল রাখতে হবে যে তোমরা পড়ার টেবিলে কত বেশি সময় দিচ্ছ, এবং একই সাথে যে ক্লাসগুলো করছো সেই ক্লাসগুলো তোমার জন্য ইফেক্টিভ কিনা। সো অনলাইনে ক্লাসগুলো যদি তুমি আসলে কাজে লাগাতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নোট ডাউন করে নিতে হবে, এগুলোর পিডিএফ কালেক্ট করতে হবে, বাসায় সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। শুধু দেখার জন্য দেখলেই কিন্তু আসলে খুব একটা লাভ হবে না। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, তো আমরা শুরু করছি, একটা একটা করে টপিক ধরবো এবং সেই টপিক থেকে বিগত বছরগুলোতে আসা প্রশ্নও কিন্তু আমরা সলভ করে ফেলবো। তো প্রথমেই সবথেকে ইম্পর্টেন্ট টপিক মৌলের পর্যাবৃত্ত ধর্ম দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? মৌলের পর্যাবৃত্ত ধর্ম দিয়ে শুরু করতে যাচ্ছি, এবং আমাদের খুবই বহুল পরিচিত একটা চার্ট এটা, আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের একটা চার্ট, যেই চার্ট থেকে আমরা সবগুলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম বাম থেকে ডানে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে, সেটা মনে রাখতে পারি। তো দেখো, আমরা দুটো চরিত্র মনে রাখবো। এইটা হচ্ছে বৃক্ষ। হ্যাঁ, এইটা হচ্ছে বৃক্ষ, এটা হচ্ছে বৃক্ষ। তো এই বৃক্ষ, এই যে বৃক্ষকে দেখছো, এই বৃক্ষ যখন এর পেট কেটে দেওয়া হয় তখন সে অর্ধেক হয়ে যায়, এবং তার নাম হয়ে যায় আধা বৃক্ষ। হ্যাঁ, তার নাম হয়ে যায় আধা বৃক্ষ। এই যে পেট বরাবর অর্ধেক হয়ে যাওয়ার পর সে হয়ে যায় আধা বৃক্ষ। ঠিক আছে? এবং এই যে পেট বরাবর অর্ধেক হয়ে যাওয়ার কাজটা কে করে? এই যে লম্বা আইরিদকে দেখতে পাচ্ছ, সে আইরিদ করে। সো দুটো চরিত্র এখানে, বৃক্ষ এবং আইরিদ। গল্পটা আসলে খুব একটা
এক্সটেন্ড করব না, অনেকেই হয়তো গল্পটা জানো। তো বৃক্ষ যখন অর্ধেক হয়ে যায় তখন তার নাম হয়ে যায় আধা বৃক্ষ। তার মানে সে তখন ছোট হয়ে যায়, রাইট? সে তখন ছোট হয়ে যায়। তো বৃক্ষ দিয়ে আমরা যে পর্যাবৃত্তিক ধর্মগুলো মনে রাখবো সেগুলো বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে। আর এই যে যে আইদিত, আইদিত চরিত্রটা দেখতে পাচ্ছ, এই আইদিত চরিত্রটা হচ্ছে এ হচ্ছে অনেক লম্বা, হ্যাঁ। আইদিত এর একটা লাঠি দিয়ে বৃক্ষ সবগুলো দাঁত ফেলে দেয়, তখন এর নাম হয়ে যায়, চরিত্রের নাম হয়ে যায় আইত। অর্থাৎ আইতের ক্ষেত্রে মনে রাখবো অনেক লম্বা, অনেক বড়, চিকনা হ্যাংলা পাতলা, তোমাদের তানভীর ভাইয়ের মতো চিকনা হ্যাংলা পাতলা, কিন্তু সে অনেক লম্বা। তো এই যে বৃক্ষ এবং আইদিত দুইটা চরিত্র নিয়ে আমরা কথা বলছি। তো এই দুইটা চরিত্র দিয়ে আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম 8টার মতো পর্যাবৃত্তিক ধর্ম কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো আধা বৃক্ষ এবং আইত যে দুইটা নাম বলছি আমরা, এই দুইটা নাম দিয়ে আমরা ম্যাক্সিমাম পর্যাবৃত্তিক ধর্মগুলো কিন্তু মনে রাখতে পারি। তো একটু খেয়াল করে দেখো, এখানে দেখতে পাচ্ছ আধা বৃক্ষ বলে আমাদের কতগুলো টার্ম রয়েছে। তো আতে দেখো আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিচারণ ক্ষমতা, গতে গলনাঙ্ক, দন্তের সাথে আবার স্ফুটনাঙ্ক। যদিও গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুইটাকে মূলের পর্যাবৃত্ত ধর্ম হিসেবে চিহ্নিত করা হয় না, তারপরেও আমরা এই দুইটাকে মূলের পর্যাবৃত্ত ধর্মের চার্টের মধ্যে ফেলতে পারি, হ্যাঁ, পুরাতন সিলেবাস অনুযায়ী। তো এবার আসো, এই যে বাম থেকে ডানে গেলে আকার, ধাতব ধর্ম, বিচারণ ক্ষমতা, এগুলো সবই হ্রাস পাইতে থাকে, এগুলো সবই হ্রাস পাইতে থাকে, ঠিক আছে? এই আধা বৃক্ষ দিয়ে মনে রাখবো যে পেট কেটে অর্ধেক করে ফেলা হলো, ও তো সাইজে ছোট হয়ে গেল, তাই না? তার মানে বাম থেকে ডানে গেলে এই ধর্মগুলো সব ছোট হইতে থাকে। এরপরে আসো, যেটা নিয়ে কথা হচ্ছিল আইদিদের আইত। তাহলে আইত হচ্ছে আতে আয়নীকরণ শক্তি, ইতে ইলেকট্রন শক্তি এবং ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা। এই ধর্মগুলো বাম থেকে ডানে গেলে কি হবে? এই ধর্মগুলো বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। আচ্ছা, একটা ব্যাপার তোমরা এভাবে মনে রাখতে পারো, বাম থেকে ডানে গেলে যদি হ্রাস পাই তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে বলো তো? বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে যদি বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে কি হবে? হ্রাস পাবে, ঠিক আছে? এগুলোর এক্সপ্লানেশন আমরা জানবো, এক্সপ্লানেশন শিখবো, ব্যাখ্যা জানবো, এক্সেপশনগুলোও জানবো। কিন্তু কখনো কখনো যদি সরাসরি এভাবে প্রশ্ন হয় বাম থেকে ডানে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে, তো সেই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের এই টেকনিকটা বেশ ভালো মতো কাজে লাগবে। এরপরে খেয়াল করে দেখো, আমাদের ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে যদি হ্রাস পায়, সেটারই উল্টো অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। বিচারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে যদি হ্রাস পায়, তাইলে জারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। আর জারণ ক্ষমতা এবং যোজ্যতা প্রায় একই ধরনের রাশিমালা, তাই জারণ ক্ষমতার ক্ষেত্রে যে ট্রেন্ডটা দেখা যাবে, যোজ্যতার ক্ষেত্রেও একই রকম ট্রেন্ড দেখা যাবে। কিন্তু কোনো একটা গ্রুপে যদি এভাবে চিন্তা করো, হাই লিনাকে রুবি সেচে ফেলেছে 1 নম্বর গ্রুপে, উপর থেকে নিচে গেলে কিন্তু যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। আবার বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো 2 নম্বর গ্রুপে, সবার যোজ্যতাই কিন্তু সেম, তার মানে উপর থেকে নিচের দিকে গেলে যোজ্যতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এইটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো, আমরা খুব শর্ট একটা সামারি করে ফেললাম। আধা বৃক্ষ বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আইত বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, ধাতব ধর্মের উল্টো অধাতব ধর্ম, বিচারণ ক্ষমতার উল্টো হচ্ছে জারণ ক্ষমতা এবং যোজ্যতা, এগুলো হচ্ছে ধাতব ধর্মে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, তাই অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। বিচারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, তাই জারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, যোজনীয় বৃদ্ধি পাবে, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে যোজনীর কোনো পরিবর্তন হবে না। এই গেল আমাদের পুরো সামারি, যেখানে দুটো চরিত্র ছিল। এক হচ্ছে বৃক্ষ, পেট কাটলে অর্ধেক হয়ে আধা বৃক্ষ হয়ে যায়, আর আরেকটা হচ্ছে আইদিত, যার দাঁত ভেঙে সে আইত হয়ে যায়, তার নামের মধ্যে আর কোনো দ থাকে না, কারণ তার কোনো দাঁত নাই। সো এই দুটো চরিত্র দিয়ে আমরা বেশ ভালো মতো এটা মনে রাখতে পারি, ঠিক আছে? তো টপিকটা কি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যেই টেকনিকটা শিখলাম, এই টেকনিকের মাধ্যমে এটা বেশ ভালো মতোই মনে রাখা যায়, ঠিক আছে? এই টেকনিকটা বেশ ভালো মতোই মনে রাখা যায়। ওকে ওকে ফাইন। তাহলে এবার আমরা পরবর্তীতে দেখো, আমরা এই যে যেই টেকনিকটা শিখলাম এর মাধ্যমে তো আমরা কোনো এক্সপ্লানেশন জানতে পারিনি, তাই না? এর মাধ্যমে আমরা কোনো এক্সপ্লানেশন জানতে পারিনি, আমরা নতুন এক্সপ্লানেশনে যাব।
ঠিক আছে? আয়নীকরণ শক্তি থেকে শুরু করব। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ব্যাসার্ধ, এই জিনিসপত্রগুলো আমরা দেখব। হ্যাঁ, তো আসো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ডেফিনেশনের মধ্যে তোমরা খেয়াল করো যে 3টা কথা আমরা মাথায় রাখবো, 1 মোল, 1 মোল এবং 1 মোল। আমরা 3টা কথা মাথায় রাখবো, ঠিক আছে? আয়নীকরণ শক্তির মধ্যে আমরা 3টা কথা মাথায় রাখবো, ঠিক আছে? 1 মোল, 1 মোল, 1 মোল, শেষ। এইটা দিয়ে আবার কেমনে আয়নীকরণ শক্তি মনে রাখা যায়? খেয়াল করে দেখো, 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল ধনাত্মক আধানে যদি পরিণত হয়, তাহলে দেখো ইলেকট্রন ত্যাগ করলে তো ধনাত্মক আধানে আহিত হবে, তাই না? ইলেকট্রন যদি গ্রহণ করে তাইলে ঋণাত্মক, ইলেকট্রন যদি ত্যাগ করে তাইলে ধনাত্মক চার্জে চার্জিত হবে। ফাইন। তো এই যে দেখো, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে চার্জিত হওয়ার সময় যে পরিমাণ শক্তি শোষিত হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমাদের একটা তাপ হারি প্রক্রিয়া, এটা আমাদের একটা তাপ হারি প্রক্রিয়া, ঠিক আছে? আমাদের একটা তাপ হারি প্রক্রিয়া। তাহলে খেয়াল রাখতে হবে 3টা মোল, 1 মোল বিচ্ছিন্ন পরমাণু, 1 মোল ইলেকট্রন ত্যাগ, 1 মোল ধনাত্মক চার্জে চার্জিত হওয়ার সময় যে পরিমাণ তাপশক্তি শোষিত হবে। এখন আমরা দেখব যে বাম থেকে ডানে গেলে কোন কোন ফ্যাক্টর কাজ করে যেটার জন্য আয়নীকরণ শক্তি পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো, বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তির যে ট্রেন্ড সেটা চেঞ্জ হয়ে যায় ব্যাসার্ধের সাথে এবং স্থিতিশীলতার সাথে। তাহলে ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তি কমতে থাকে, স্থিতিশীলতা বাড়লে আয়নীকরণ শক্তি বাড়তে থাকে। ফাইন। তো এবার এই দুটো জিনিস খুব সুন্দর মতো তোমরা মনে রাখতে পারবে কিভাবে। ব দিয়ে হচ্ছে ব্যাসার্ধ এবং ব দিয়ে হচ্ছে ব্যস্তানুপাতিক, দন্তের সাথে স্থিতিশীলতা এবং দন্তের সাথে সমানুপাতিক। তাহলে ব্যাসার্ধ বাড়লে ব দিয়ে ব্যাসার্ধ, ব দিয়ে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়, দন্তের সাথে স্থিতিশীলতা দন্তের সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। ফাইন। এবার আসো, আমরা ব্যাসার্ধ না হয় জানি যে ব্যাসার্ধ হচ্ছে আকার। স্থিতিশীলতা বলতে কি বোঝায়? স্থিতিশীলতা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। দেখো কারা কারা স্থিতিশীল। হ্যাঁ, স্থিতিশীল কারা কারা, বা স্থিতিশীলতা কিভাবে মনে রাখা যায়? স্থিতিশীলতা, হ্যাঁ, বা কারা কারা স্থিতিশীলতা দেখায়। হ্যাঁ, তো দেখো, স্থিতিশীলতা বোঝার জন্য সবার আগে আমাদের মাথায় আসে কি? নিষ্ক্রিয় গ্যাস সমূহ স্থিতিশীলতা দেখায়। নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন বিন্যাস সর্বাধিক স্থিতিশীল। আমরা স্ট্রাকচার থেকে মনে রাখতে পারি। দেখো, NS2 ইলেকট্রন s অরবিটালে পূর্ণ, NS2 NP3 p অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ, NS2 NP6 p অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ, NS2 N-1 D5 d অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ, NS2 N-1 D10। তাহলে দেখো, এটা ইলেকট্রন দ্বারা পুরোপুরি কিন্তু পূর্ণ, ঠিক আছে? এটা ইলেকট্রন দ্বারা পুরোপুরি পূর্ণ। তাহলে দেখো, এই যে NS2, আমরা এই যে স্ট্রাকচারটা দেখলাম, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দর মতো মনে রাখতে পারি এই জায়গাগুলোতে সবাই স্থিতিশীলতা দেখাবে, এবং যে যত বেশি স্থিতিশীল হবে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা সব থেকে বেশি কঠিন হবে। এই জায়গাগুলো থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা কঠিন। তার মানে কি? এই জায়গাগুলোতে আয়নীকরণ শক্তির ভ্যালু সব থেকে বেশি। তাহলে আমরা জানলাম ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির ভ্যালু কমে যায়, স্থিতিশীলতা বাড়লে আয়নীকরণ শক্তির ভ্যালু বাড়ে। তাহলে ব দিয়ে ব্যাসার্ধ মনে রাখবো, ব দিয়ে ব্যস্তানুপাতিক, দন্তের সাথে স্থিতিশীলতা, দন্তের সাথে সমানুপাতিক। এটা শুধু মনে রাখবো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে আয়নীকরণ শক্তি দিয়ে তোমাদের আর কখনো কোনো সমস্যা হবে না। এবার চলে যাব আমরা গ্রাফে। বাম থেকে ডানে পর্যায়ভিত্তিক প্রবণতা। বাম থেকে ডানে গেলে কি হয়? আসো, আমরা দুটো জিনিস মুখস্থ করেছি, ব দিয়ে ব্যাসার্ধ, ব দিয়ে ব্যস্তানুপাতিক, আর আরেকটা জিনিস মুখস্থ করেছি, দন্তের সাথে স্থিতিশীলতা, দন্তের সাথে সমানুপাতিক। তাহলে এবার এই ট্রেন্ডটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? তো আসো, এই ট্রেন্ডটা আমরা কেমনে ব্যাখ্যা করতে পারি। তোমরা দুটো জিনিস শিখেছি, বতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বাড়লে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কমতে থাকে, আর স্থিতিশীলতা বাড়লে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু বাড়তে থাকে।
ঠিক আছে, ফাইন। এই দুটো ট্রেন্ড দিয়েই পুরো গ্রাফটা আমরা ব্যাখ্যা করে ফেলতে পারবো। তো আসো দেখো, লিথিয়াম থেকে ব্যারিলিয়ামের আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি কেন? কারণ হচ্ছে ব্যারিলিয়াম স্থিতিশীল, খেয়াল করে দেখো এটা NS2 এর সাথে মিলে যায়। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো NS2 NP3 এর সাথে মিলে যায়। নিয়নের ক্ষেত্রে দেখো NS2 NP6 এর সাথে মিলে যায়। আমরা কিছুক্ষণ আগে যেই কনসেপ্টটা দেখলাম কিছুক্ষণ আগে, স্থিতিশীলতা কারা কারা দেখায়। তো এখান থেকে খেয়াল করে দেখো যে স্থিতিশীলতার জন্য আমাদের যেই চেহারাগুলো মনে রাখতে হবে, সেই চেহারার এই চেহারাটা এবং এই চেহারাটা, এই তিনটা চেহারা দেখো আমরা কিন্তু ব্যারিলিয়াম, নাইট্রোজেন এবং নিয়নের মধ্যে দেখতে পেলাম। তাহলে স্থিতিশীলতা বাড়লে যদি আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে এই মৌলগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি, তাই না? এই মৌলগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে দেখো ব্যারিলিয়াম, নাইট্রোজেন এবং নিয়নের আয়নীকরণ শক্তির মান বেশি কেন? এক লাইনে তোমরা বলতে পারবা যে আমাদের আয়নীকরণ শক্তির মান বেশি এই জন্য কারণ এগুলো স্থিতিশীলতা দেখায়। এইবার আসো, আমাদের ট্রেন্ডটা কি হওয়ার কথা ছিল? এরকম হওয়ার কথা ছিল, বাম থেকে ডানের দিকে গেলে বাড়তে থাকবে। হঠাৎ করে কমে যাচ্ছে কেন? এই যে বোরনের ক্ষেত্রে কমে যাচ্ছে কেন, অক্সিজেনের ক্ষেত্রে কমে গিয়েছে কেন? বোরনের অবস্থান তো এখানে হওয়ার কথা ছিল, অক্সিজেনের অবস্থান তো এখানে হওয়ার কথা ছিল, কিন্তু কমে গিয়েছে কেন? ব্যারিলিয়াম এবং বোরনের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে ব্যারিলিয়াম স্থিতিশীল, বোরন স্থিতিশীল নয়। ব্যারিলিয়াম থেকে বোরন ছোট, কিন্তু স্থিতিশীলতার জন্য ব্যারিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। এবং একটা মজার বিষয় কি জানো? এইটা হচ্ছে প্রায়োরিটি 1 আর এইটা হচ্ছে প্রায়োরিটি 2। মানে যদি কখনো এটা হয় ব্যাসার্ধ ছোট, তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু স্থিতিশীল, তাহলে স্থিতিশীলতা অনুযায়ী আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা। ঠিক আছে, ধরো ব্যাপারটা এরকম যে ব্যারিলিয়াম থেকে বোরনের ব্যাসার্ধ ছোট, সেই অনুযায়ী বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু ব্যারিলিয়াম স্থিতিশীল, বোরন স্থিতিশীল নয়, এই জন্য ব্যারিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি কম। কোন কনসেপ্ট অনুযায়ী? এই যে প্রায়োরিটি 1 লিখেছি না, এইটার জন্য। প্রায়োরিটি 1 মানে কি? প্রাধান্য। ব্যাসার্ধ তোমাকে যদি না উত্তর দেয়, স্থিতিশীলতা তোমাকে যদি হ্যাঁ উত্তর দেয়, তাহলে তো তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে? অবশ্যই স্থিতিশীলতার ফ্যাক্টরটা অ্যাকসেপ্ট করবে, কারণ স্থিতিশীলতা হচ্ছে প্রায়োরিটি 1। স্থিতিশীলতা ব্যাসার্ধ থেকে আমরা দুইটা ফ্যাক্টর যদি চিন্তা করি, তাহলে স্থিতিশীলতা হচ্ছে অ্যাক্টিভ মেজর ফ্যাক্টর। হ্যাঁ, তো দেখো তাহলে ব্যারিলিয়াম কেন বোরনের থেকে বেশি আয়নীকরণ শক্তি দেখায়? কারণ ব্যারিলিয়াম হচ্ছে স্থিতিশীল। সেম এক্সপ্লানেশন ফর নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কম কেন? কারণ নাইট্রোজেন স্থিতিশীল, অক্সিজেন স্থিতিশীল নয়। আমার মনে হয় একাডেমিকেও তোমরা এই প্রশ্নটা অনেকবার ফেস করেছো। ঠিক আছে, আচ্ছাদন প্রভাব এখন না নিয়ে আসলেও সমস্যা নাই, সিফাতুল্লাহ এই দুটো টার্ম দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারবা। আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্টটা আলটিমেটলি ব্যাসার্ধের সাথেই সম্পর্কিত, সেটা দিয়ে এখানে ব্যাখ্যা করে ফেলা যায়, যতটা সিম্পলিয়েস্ট ওয়েতে তুমি ব্যাখ্যা করতে পারো। তাহলে দেখো দুইটা জায়গাতে ব্যতিক্রম দেখতে পাই আমরা। নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু কম হয়, ব্যারিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা কিন্তু কম হয়। আর নিয়নের বেশি কেন? যে কোনো একটা পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস সমূহ সর্বাধিক স্থিতিশীল, এই জন্য সর্বাধিক স্থিতিশীলতার জন্য তাদের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা বাম থেকে ডানের ট্রেন্ডটা কিন্তু বেশ ভালো মতো বুঝে ফেললাম। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ব্যাসার্ধ, স্থিতিশীলতা, ইলেকট্রন বিন্যাস এবং এই যে বাম থেকে ডানের যে ট্রেন্ড, সেটা কি তোমরা সবাই ক্লিয়ার হতে পেরেছো? এটা শুধু কিন্তু 2 নাম্বার, এটা কিন্তু শুধুমাত্র 2 নাম্বার পর্যায়ের ক্ষেত্রেই নয়, 3 নাম্বার 4 নাম্বার যে কোনো পর্যায়ের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা সত্য। ঠিক আছে, হঠাৎ করে আননোন কোনো একটা পার্টিকেল দিয়ে দিলেও যাতে তোমরা ব্যাখ্যা করতে পারো, সেজন্যই আমি একটু ডিটেইল ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ক্লিয়ার? আচ্ছাদন প্রভাব মানে হচ্ছে কোনো একটা অরবিটাল পূর্ণ হয়ে গেলে একটা শিল্ড তৈরি হয়ে যায়, ওই শিল্ডটাই হচ্ছে আচ্ছাদন, শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন ইফেক্ট বলা হয়। জি ভাই, বুঝতে পেরেছি, ফাইন। আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তোমরা লাইভে কতজন আছো।
ওকে, শিল্ডিং ইফেক্টটা শিখতে চাচ্ছ? বুঝাচ্ছি। ওকে, শিল্ডিং ইফেক্ট বুঝতে চাচ্ছ, শিল্ডিং ইফেক্ট। ওকে ফাইন, শিল্ডিং ইফেক্ট। ওকে, তো দেখো শিল্ডিং ইফেক্টটা অনেকটা এরকম, ধরো একটা অরবিটে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন থাকতে পারে। যখন ওই অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায় তখন এরকম একটা শিল্ড বা আচ্ছাদন তৈরি হয়ে যায়। কোন একটা অরবিটাল যখন কোন একটা অরবিট যখন পূর্ণ হয়ে যায় ইলেকট্রন দ্বারা পূর্ণ, ধরো 3 নম্বর শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকতে পারে, 4 নম্বর শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেটা দ্বারা যখন পূর্ণ হয়ে যায় তখন ঠিক চারদিক বরাবর একটা আবরণ তৈরি হয়ে যায়। হ্যাঁ, যেটা কি করে, যেটার অ্যাকচুয়াল ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এই ইলেকট্রনটা যে কেন্দ্রের নিউক্লিয়াসকে আকর্ষণ করবে সেটাকে বাধা দেয়। হ্যাঁ, একটা বাধা, একটা আচ্ছাদন, একটা মোড়ক চিন্তা করতে পারো। ঠিক আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেলে শিল্ডেড হয়ে যায়। ঠিক আছে, এটা দ্বারা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে ওইটার প্রতি আকর্ষণ তো কম, আকর্ষণ যদি কম হয় তাহলে চিন্তা করে দেখো যে এইটার প্রতি আকর্ষণ কম মানে কি, আকর্ষণ কম মানে আমরা ব্যাসার্ধের ক্ষেত্রে এটা এক্সপ্লানেশন দিতে পারি, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এক্সপ্লানেশন দিতে পারি যে সেখান থেকে ওই ইলেকট্রনটা বের করতে কম শক্তির প্রয়োজন হবে। যেমন দেখো উপর থেকে নিচের দিকে গেলে শিল্ডিং ইফেক্টটা তোমরা বেশ ভালো মতো লক্ষ্য করতে পারবা। দেখো আমরা যে এই গ্রুপে ইলেকট্রন বিন্যাসটা দেখছি, সবার সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন, একটা করে ইলেকট্রন, কিন্তু সবার ক্ষেত্রেই একটা করে শক্তি স্তর, পূর্ণ শক্তি স্তর বেশি। দেখো এটার 1 নম্বর শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, 2 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এইটার 2 নম্বর শক্তি স্তরও ইলেকট্রন দ্বারা পূর্ণ, 3 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। তাহলে এখানে শিল্ডিং ইফেক্টটা বেশি, কারণ অলরেডি এখানে 3টা শক্তি স্তর আছে, 1 2 3টা শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, 4 নম্বর শক্তি স্তরে এসে একটা ইলেকট্রন আছে। তাহলে এখানে কম্পারেটিভলি সোডিয়ামের তুলনায় শিল্ডিং ইফেক্টটা বেশি। দেখো এখানে 2টা শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, এইখানকার তুলনায় এখানে শিল্ডিং ইফেক্টটা বেশি, কারণ বেশি নাম্বার অফ অরবিট ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে দেখো ক্রমাগত শিল্ডিং ইফেক্ট বাড়তেছে, সর্ববহিস্থ শক্তি স্তরের প্রতি ইলেকট্রনের আকর্ষণ, নিউক্লিয়াসের আকর্ষণ কমতেছে, তাহলে ওই ইলেকট্রনটা ওইখান থেকে বের করতে সবথেকে কম শক্তির প্রয়োজন হবে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, উপর থেকে নিচের দিকে গেলে জাস্ট আমরা ব্যাসার্ধ দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি, উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে, তাই আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কমতে থাকে। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, জেড ইফেক্টিভকে বিপরীত বলতে পারি সিফাতুল্লাহ। জেড ইফেক্টিভ নিয়ে আপাতত আমাদের মনে হয় ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই টার্ম নিয়ে খুব একটা আলোচনা করার দরকার নেই। ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা ইউটিউবে গেলে জেড ইফেক্টিভের উপর ক্লাস পাবা। ঠিক আছে, সার্চ করে দেখো, আচ্ছাদন প্রভাব বুঝিয়েছি, জেড ইফেক্টিভ বুঝিয়েছি। আপাতত ওই টার্মের মধ্যে না যে খুব সিম্পলিয়েস্ট ওয়েতে, রিটেন টেস্ট আসলে সিম্পলিয়েস্ট ওয়েতে অ্যান্সার করবে, আর এমসিকিউতে আসলে তো তোমরা ব্যাসার্ধ দিয়ে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, ওকে, পরে যাই আমরা কোশ্চেন সলভ করব। নাইট্রোজেনের, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিইউ রিটেনের জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে দেখো নাইট্রোজেনের, কিছুক্ষণ আগে আমরা দেখাইলাম নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি বেশি কেন, অর্থাৎ অক্সিজেনের আয়নীকরণ শক্তি অপেক্ষা নাইট্রোজেনের বেশি কেন, তাই না? তাহলে এইটা আমরা কি দিয়ে ব্যাখ্যা করব, ওই যে কিছুক্ষণ আগেই তোমাদেরকে এক্সপ্লানেশন দেখাইলাম, স্থিতিশীলতা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। এটা তোমরা বাসায় এইচডব্লিউ করবা, বাসায় স্টাডি করবা, অলরেডি এক্সপ্লানেশন দিয়েছি। সেম আরেকটা প্রশ্ন যেটাও ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম, বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ফাইন। এবার আসো আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তি সমূহ হলো, দেখো প্রথম কয়টা বলেছে, প্রথম 7টা আয়নীকরণ শক্তি সমূহ বলেছে। হ্যাঁ, বলটি পরমাণু যোজ্যতা শেলের ইলেকট্রন বিন্যাস কি, মানে যোজ্যতা শেলের ইলেকট্রন বিন্যাস আমাদের কাছে চাওয়া হয়েছে। কার কার মধ্যবর্তী, লিথিয়াম এবং নিয়নের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2018-19 সেশনে প্রশ্নটা এসেছে, বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সবাই একটু খেয়াল করে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 3,
আর নিয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে, নিয়নের ক্ষেত্রে যোজন ইলেকট্রন 8টা কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 10টা। তাহলে এদের মধ্যবর্তী কোন একটা মৌল যার প্রথম 7টা আয়নীকরণ শক্তি, প্রথম 7টা আয়নীকরণ শক্তি, তার মানে ফর শিওর যে এটার প্রোটন সংখ্যা মিনিমাম 8টা হবে, মিনিমাম 8টা প্রোটন সংখ্যা হবে। কেন? কারণ আয়নীকরণ শক্তির জন্য আমাদের কনসেপ্টটা হচ্ছে প্রথম ইলেকট্রনটা যদি সে ত্যাগ করে তাহলে যে পরিমাণ শক্তি শোষিত হবে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রনটা যদি ত্যাগ করে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, 3 নাম্বারটা তৃতীয়, 4 নাম্বারটা চতুর্থ আয়নীকরণ শক্তি, এইভাবে এইভাবে চেঞ্জ হইতে থাকে। এবার 7টা ইলেকট্রন সে ত্যাগ করেছে বলেই কিন্তু সপ্তম আয়নীকরণ শক্তি, তাই না? তার মানে তার প্রোটন সংখ্যা মিনিমাম 8 হবে। তাহলে দেখো অলরেডি আমরা কয়েকটা অপশন বাদ দিয়ে দিতে পারি। আমাদের দেখো এই ভ্যালুগুলোর আসলে দেখার প্রয়োজনই পড়তেছে না। অনেকেই এই প্রশ্নটা সলভ করতে যে অনেক ভ্যালু ট্যালু দেখে একদম মাথা খারাপ করে ফেলতে পারো, কিন্তু এগুলো দেখো আমাদের কোনো প্রয়োজনই পড়ছে না। এবার আসো, এটা যোজন ইলেকট্রন 2টা, তার মানে প্রোটন সংখ্যা 4। এরপর দেখো 2s2p6, এটা হচ্ছে, এটা দেখো নিয়ন, আমাদেরকে বলেছে নিয়ন এবং লিথিয়ামের মধ্যবর্তী, তাহলে ওটা তো অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে, ওইটা তো অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে। এবার আসো 2s2p1, তাহলে 1s2 নাইট্রোজেন, 1s2 বোরন অ্যাকচুয়ালি, তো বোরনের প্রোটন সংখ্যাই হচ্ছে 5, তাহলে তার সপ্তম আয়নীকরণ শক্তি কোত্থেকে আসবে, তাই না? তাহলে অটোমেটিক্যালি দেখো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অটোমেটিক্যালি। এভাবেই ফাঁদে ফেলে, সিফাতুল্লাহ বলেছে এভাবেই ফাঁদে ফেলে। আসলেই দেখো সিফাত, খেয়াল করে দেখো এই ধরনের প্রশ্নে ফাঁদটা কোথায়। ফাঁদটা হইতেছে তুমি এই প্রশ্ন প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়তেই তোমার 30 সেকেন্ড লাগবে। এইবার তুমি চিন্তা করবো, আচ্ছা ভ্যালুগুলো বাড়তেছে, বাম থেকে ডানে গেলে বাড়তেছে, তার মানে বাম থেকে ডানে গেলে, এই যে তুমি যেই চিন্তা করছো প্রত্যেকটা চিন্তা তোমার সময় নষ্ট হইতেছে। সাধারণত ফিজিক্সে এই ধরনের ফাঁদ থাকে, কিন্তু কেমিস্ট্রি প্রশ্নেও যেরকম ফাঁদ থাকে, এই প্রশ্নটা দেখে চিনে নাও, মীর জাফরকে চিনে নাও। তো এই যে মীর জাফর যাকে দেখতে পাচ্ছ, এইটা সলভ করতে সত্যি কথা তোমার আয়নীকরণ শক্তির কনসেপ্ট জানা না থাকলেও চলবে। তোমার শুধুমাত্র প্রোটন সংখ্যার আইডিয়া এবং হচ্ছে তুমি যোজন ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা শেলের ইলেকট্রন বিন্যাস যদি তুমি জানো, তাইলে এটা সলভ করতে পারবা। ঠিক আছে, তাইলে এটা সলভ করতে পারবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাব। নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবথেকে বেশি? সবথেকে বেশি, সো মাথায় রাখবা, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে এখানে লিনাকে রুবি সেচে ফেলেছে, তাহলে সব থেকে বেশি কোথায়? উপরে, সবার ডানে। তাহলে না কে রুবি সেচে ফেলেছে, তাহলে সব থেকে বেশি হচ্ছে যে সবার উপরে রয়েছে, যে সবার উপরে রয়েছে। ফাইন, এই ধরনের কোশ্চেন দেখেই আসলে উত্তর করে ফেলতে পারতে হবে। কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সব থেকে বেশি শক্তি প্রয়োজন? বেশি শক্তি মানে কি? সবার উপরে সবার ডানে যে রয়েছে, বেশি শক্তির প্রয়োজন। তো দেখো এইটা এক্সপ্লেন করতে বেশ একটু প্যারা খাইতে হবে তোমাদের। দেখি তোমরা আগে এটার উত্তর করো, তো আমি এটার এক্সপ্লেনেশন দিব। একটু সময় নিয়ে এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? একটু সময় নিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। ফাইন, অনেকে আর্গন, ক্লোরিন মাইনাস উত্তর করতে পারো। তো সবার আগে দেখো, আমরা সোডিয়াম প্লাস অ্যালুমিনিয়াম 3+ রাখলাম, ঠিক আছে? তো এবার আর্গন আর ক্লোরিনটা কেন হবেই না? আর্গন ক্লোরিন মাইনাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p6, তাই না? ক্লোরাইড মাইনাস 3s2 3p6, আর এই দুটোর ইলেকট্রন বিন্যাস দেখো 2s2 2p6। তাহলে শক্তি স্তর যত বাড়বে আয়নীকরণ শক্তির ভ্যালু অর্থাৎ শিল্ডিং যত বাড়তেছে আয়নীকরণ শক্তির ভ্যালু তত কমতে থাকবে, কারণ এখান থেকে একটা ইলেকট্রন বের করতে কম্পারেটিভলি এইখানের তুলনায় কম শক্তির প্রয়োজন, তাই না? তাহলে এই দুটো অপশন সবার আগেই বাদ, এই দুটো অপশন সবার আগেই বাদ। এবার আসো এই দুটার মধ্যে কোনটা হবে, এই দুটার মধ্যে কোনটা হবে, ঠিক আছে? তো এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম, তোমরা আমরা ব্যাসার্ধ পার্টের মধ্যে এটা এক্সপ্লেন করব। N3- O2- F- সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এই যে যাদেরকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিসের ক্রম? ব্যাসার্ধের ক্রম, ব্যাসার্ধের ক্রম। সোডিয়াম প্লাসের থেকে অ্যালুমিনিয়াম 3+ ছোট, ব্যাসার্ধ ছোট হলে কি হয়? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে, সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসতে বেশি শক্তির প্রয়োজন হবে। অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। কিন্তু আরেকটু সুন্দর অ্যান্সার দেখো, এখানে ইলেকট্রন আছে 10টা, এখানে ইলেকট্রন আছে 10টা, এখানে প্রোটন আছে 11টা, এখানে প্রোটন আছে 13টা। 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন 10টা ইলেকট্রনের তুলনায় বেশি বলে কাছে টানে,
তার মানে আকর্ষণ বেশি, এই জন্য এখানে ব্যাসার্ধটা কম। অ্যালুমিনিয়াম 3+ এর ব্যাসার্ধ কম, তাই অ্যালুমিনিয়াম 3+ থেকে ইলেকট্রনটা বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে। তার মানে এখানে তোমার শুধুমাত্র আয়নীকরণ শক্তির কনসেপ্ট জানা থাকলেই চলছে না, এখানে ব্যাসার্ধের কনসেপ্টটাও তোমার আসলে জানা থাকা প্রয়োজন। ঠিক আছে, ওকে। একজন প্রশ্ন করেছে, একজন বুদ্ধিজীবী আছেন আমাদের কমেন্ট বক্সে, রাকিব চৌধুরী বলেছে এগুলো কি এসএসসি নাকি ভার্সিটি? এই যে এগুলো হচ্ছে মেট্রিকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেট্রিকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, তাই কি? মেট্রিকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় এই প্রশ্নগুলো এসেছে। ওকে, ফাইন ফাইন, আশা করছি তোমরা এটার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। এরকম অনেকগুলো কনসেপ্ট মিক্স করে কিন্তু প্রশ্ন দিতে পারে। 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, কোনটির আয়নীকরণ শক্তির মান সবথেকে বেশি, সর্বোচ্চ বলেছে। হ্যাঁ, তাহলে দেখো 1:2 2:2 2p3, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন, 2p4 অক্সিজেন, 2s2 2p5 ফ্লোরিন, 1s2 2s2 হবে অ্যাকচুয়ালি, 2p6 3s2 3p3, তাহলে ফসফরাস, তাই না? তাহলে আমরা যদি এদেরকে প্লেস করি, তাহলে নাইট্রোজেনের নিচে হচ্ছে ফসফরাস, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে দেখো কোনটার আয়নীকরণ শক্তির মান সবথেকে বেশি, কোনটার আয়নীকরণ শক্তির মান সবথেকে বেশি? তোমরা কোশ্চেন দেখার সাথে সাথে ঝটপট আগে উত্তর করে ফেলবা, ঠিক আছে? কোনটার আয়নীকরণ শক্তির মান সবথেকে বেশি বলেছে। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, যদিও নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের আয়নীকরণ শক্তির ভ্যালু কম। ঠিক আছে, ওকে। সো আমরা উপর থেকে নিচের দিকে গেলে আবার কমতে থাকে। তাহলে ট্রেন্ডটা হচ্ছে এরকম যে সবার ডানে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের আয়নীকরণ শক্তির ভ্যালু সবথেকে বেশি। ঠিক আছে, বাম থেকে ডানের দিকে যখন যাচ্ছি ফ্লোরিনের আয়নীকরণ শক্তির ভ্যালু সবথেকে বেশি। এরপর নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবথেকে কম? সবথেকে কম বলেছে। হ্যাঁ, তাহলে কারা কারা আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়তে থাকে। তাহলে সবার বামে কে আছে? সোডিয়াম, তাহলে সোডিয়ামই হবে আমাদের উত্তর। ঠিক আছে, ফাইন। আমরা পরের এমসিকিউতে চলে যাব, এগুলো সবই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। আমরা এবার চলে আসছি ইলেকট্রন শক্তিতে। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি একদম সেম। দেখো ওইখানে তোমাদেরকে যে যে এক্সপ্লেনেশন দিয়েছিলাম এখানেও সেম। দেখো 1 মোল, আবারও সেই 1 মোল, আবারও সেই 1 মোল। তাহলে দেখো পার্থক্যটা কোথায় হচ্ছে। ওখানেও বিচ্ছিন্ন পরমাণু ছিল, এখানেও বিচ্ছিন্ন পরমাণু। ইলেকট্রন গ্রহণ করে, ওইখানে কি ছিল? ইলেকট্রন ত্যাগ করে। এখানে লিখেছে ইলেকট্রন গ্রহণ করে, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি ছিল? ইলেকট্রন ত্যাগ করে। ফাইন, ওখানে ছিল ইলেকট্রন ত্যাগ করে, ওখানে কি ছিল? ইলেকট্রন ত্যাগ করে, এখানে অ্যাকচুয়ালি ঋণাত্মক হবে। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয়, আর এখানে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ওখানে ছিল তাপশক্তি গৃহীত হয় বা শোষিত হয়, এখানে তাপশক্তি নির্গত হয়। তার মানে এটা একটা তাপোৎপাদী প্রক্রিয়া। ঠিক আছে, এটা একটা তাপোৎপাদী প্রক্রিয়া। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে যখন পরিণত হচ্ছে, তখন এখান থেকে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা আসবে হচ্ছে -348। ফ্লোরিন ক্লোরিন 48 কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে দেখো এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা তাপোৎপাদী বিক্রিয়ার জন্য ΔH এর ভ্যালু যে নেগেটিভ হয় সেইটা। হ্যাঁ, যে পরিমাণ তাপ শক্তি ওইটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এখন এটাকে তোমরা তুলনা করতে পারো, ইলেকট্রন অ্যাফিনিটিকে তুলনা করতে পারো তোমরা মাদকাশক্তির সাথে, মাদকাশক্তির সাথে তুলনা করতে পারো। মাদকাশক্তি কি? মাদক যারা গ্রহণ করে, ঠিক আছে, তারাই তো মাদকাসক্ত। তাহলে ইলেকট্রন আসক্ত কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই ইলেকট্রন আসক্ত। ইলেকট্রন গ্রহণ, তাইলে মনে থাকবে তোমার ঋণাত্মক, তাইলে মনে থাকবে তাপশক্তি নির্গত, তাইলে এটাও মনে থাকবে যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ নাকি ইলেকট্রন ত্যাগ। তাই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন ত্যাগ। খুবই সিম্পল। ঠিক আছে, ফাইন। এবার আসো, এক্ষেত্রেও ফ্যাক্টর হচ্ছে দুইটা, স্থিতিশীলতা এবং ব্যাসার্ধ, তবে দুইটাই হচ্ছে ব্যস্তানুপাতিক। স্থিতিশীলতা বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটির মান কমতে থাকে। কারণ স্থিতিশীলতা মানে কি? স্থিতিশীলতা মানে হচ্ছে জাস্ট নিষ্ক্রিয় গ্যাসের কথা চিন্তা করতে পারো, সে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি দেখায় না। আর স্থিতিশীলতার জন্য আমাদের ওই ফ্যাক্টর ওই সেম, NH2 NP3 NH2 NP6 NH2n-1 D5 NH2n-1 D10। আর ব্যাসার্ধ বাড়লে
ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কমতে থাকবে। তো এবার চলো আমরা এই গ্রাফটা একটু দেখব, ঠিক আছে? গ্রাফটা দেখব। তো এই ক্ষেত্রে কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যে রেজাল্টটা পেয়েছিলে এক্ষেত্রে কিন্তু তার উল্টো রেজাল্ট পাবা, কারণ স্থিতিশীল হলে তার সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসতে সব থেকে বেশি শক্তি লাগতেছিল, স্থিতিশীল হলে আয়নীকরণ শক্তির ভ্যালু বাড়তেছিল। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি বা মাদকাসক্ত না, অ্যাকচুয়ালি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যে যত বেশি স্থিতিশীল হবে, তুমি চিন্তা করো, যে যত বেশি স্থিতিশীল তার ইলেকট্রনের প্রতি আসক্তি কম, ইলেকট্রনের প্রতি ফিলিংস কম, তাহলে তার ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হবে না কম হবে? কম হবে, ঠিক আছে? তার ইলেকট্রনের প্রতি আসক্তি বা অ্যাফিনিটি কি হবে? কম হবে। ফাইন। তাহলে এবার দেখো আমরা স্থিতিশীল জায়গাগুলো একটু আইডেন্টিফাই করি। বেরিলিয়াম হচ্ছে স্থিতিশীল কারণ এটা সেই NS2, তাই না? নাইট্রোজেন হচ্ছে স্থিতিশীল, এইটা হচ্ছে NS2 NP3। স্ট্রাকচারগুলো কিন্তু একটু ভালো মতো মাথায় রাখতে হবে। নিয়ন স্থিতিশীল NS2 NP6। তো এবার দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামের কম কেন? বেরিলিয়াম স্থিতিশীল। কার্বন থেকে নাইট্রোজেনের কম কেন? বেশি হওয়ার কথা ছিল। নাইট্রোজেনের অবস্থান তো এখানে হওয়ার কথা ছিল, কারণ নাইট্রোজেন স্থিতিশীল। নিয়নের অবস্থান যদিও এখানে না, নিয়নের অবস্থান অলমোস্ট আরো নিচের দিকে, এখানে হবে। কেন? যে কোনো পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস সমূহ সর্বাধিক স্থিতিশীল, যে কোনো পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস সমূহ সর্বাধিক স্থিতিশীল। সর্বাধিক স্থিতিশীল যদি হয় তাইলে তার ইলেকট্রনের প্রতি আসক্তি একদম জিরো বা জিরোর কাছাকাছি হবে, তাই না? একদম জিরো বা জিরোর কাছাকাছি হবে। তো দেখো, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, তাই না? যে একদম জিরো বা জিরোর কাছাকাছি হবে। সো এই যে জিরো বা জিরোর কাছাকাছি যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো সব মিলিয়ে আমাদের নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু সব থেকে কম। ওকে, তাহলে আমরা শুধু এই পর্যায়ে না, যে কোনো পর্যায়ের ক্ষেত্রে ব্যাসার্ধ এবং স্থিতিশীলতা দিয়ে ইলেকট্রন অ্যাফিনিটি ব্যাখ্যা করে ফেলতে পারবো। বাকি অক্সিজেন থেকে ফ্লোরিনের বেশি কেন? কারণ ফ্লোরিনের ব্যাসার্ধ ছোট, তাই। একটা ডিফারেন্ট কনসেপ্ট শিখতে হবে গ্রুপ ভিত্তিক ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। এই যে হঠাৎ করে বেড়ে তারপর কমে যায় কেন? অর্থাৎ আমাদের ফ্লোরিনের অবস্থান হওয়ার কথা ছিল এখানে, কিন্তু ফ্লোরিনের অবস্থান এখানে কেন? এটা কিন্তু বোর্ড এক্সামে তোমরা অনেকবার ফেস করেছো। আরো একবার আমরা এটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, দেখো এবার ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ডিসকাশনটা শেষ করি, তাইলে দেখবা অক্সিজেন এবং সালফারের মধ্যে ডিসকাশনটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ফাইন। তো আমরা ফ্লোরিন এটাকে যদি চিন্তা করি, এটা হচ্ছে ফ্লোরিন আর এইটা হচ্ছে ক্লোরিন। দেখছো গোল কত রাউন্ড সুন্দর হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে ফ্লোরিন আর এটা হচ্ছে ক্লোরিন। তো ফ্লোরিনের ক্ষেত্রে কি দেখো তো, 2s2 2p5 আর ক্লোরিনের ক্ষেত্রে 3s2 3p5। জাস্ট এটাকে একটু অন্যভাবে চিন্তা করো। ধরো তোমরা অ্যাডমিশন টাইমে অনেকেই তো বিভিন্ন ম্যাচে থাকো, হোস্টেলে থাকো, তাই না? বিভিন্ন ম্যাচে বা হোস্টেলে থাকো, ছোট ছোট রুমের মধ্যে দুজন তিনজন থাকার কথা, কিন্তু থাকা হয় দেখা যাচ্ছে 7জন 8জন করে, তাই না? তো এরকম একটা ছোট সাইজের রুম যেখানে 4জন 5জন থাকার কথা। এবার হোস্টেলের ম্যানেজার বলছে এখানে থাকবে হচ্ছে 7জন। ফাইন, অনেক গাদাগাদি করে কষ্ট করে থাকতে হবে। ওর থেকে আরেকটু বড় সাইজের রুম, ওই হোস্টেলেরই আরেকটা বড় রুম, যে রুমে ম্যানেজার উঠাইছে 7জনকে। তাহলে এই দুইটা রুমের মধ্যে তুলনা করব আমরা। অনেকে হোস্টেলে থাকো, রিলেট করতে পারবা। তো ছোট রুমে 7জন আর বড় রুমে 7জন, তাহলে বড় তো রুম বড় কোনটা? রুম বড় হচ্ছে ক্লোরিনের রুম বড়। বড় রুম কার? ক্লোরিনের রুম বড়, মানে এই রুমটা বড়, ঠিক আছে? এরপর ছোট রুমে 7জন, বড় রুমে 7জন, তাহলে কোন রুমের ডেনসিটি বেশি, ঘনত্ব বেশি? ছোট রুমে ঘনত্ব বেশি, ফ্লোরিনের ঘনত্ব বেশি। এই রুমে গাদাগাদি করে থাকতে হইতেছে। হ্যাঁ, ওকে, অল্প জায়গায় বেশি ইলেকট্রন। হ্যাঁ, ফাইন, হিজিবিজি। এইবার ধরো 7জন আসছে 7টা জেলা থেকে,
তাহলে অ্যাডমিশনে যেহেতু বিভিন্ন জেলা থেকে সবাই অ্যাডমিশন কোচিং করতে আসে, তাহলে সবার মধ্যে কি গ্যাঞ্জাম থাকবে, মারামারি লেগেই থাকবে, একজন একজনের মুখ দেখে না, এরকমও তো হইতে পারে। তাইলে এখানেও সেম, কোন রুমে মারামারি বেশি? নিশ্চয়ই এই যে ছোট জায়গার মধ্যে যে 7 জন, সেই রুমে মারামারি বেশি, জায়গা অল্প, চিল্লাচিল্লি বেশি। এটাকে বলা হয় ইন্টার ইলেকট্রনিক রিপালশন বলা হয়, অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ। বিকর্ষণ মানে কি? মারামারি। তো এরা সবাই নেগেটিভলি চার্জড, মারামারি হবে, কিন্তু কোথায় মারামারি বেশি? যেখানে অল্প জায়গার মধ্যে বেশি মানুষজন। তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কোথায় বেশি? এখানে বেশি। তাহলে 3টা ফ্যাক্টর। এক হচ্ছে আকার, কার বড়? ক্লোরিনের বড়। ঘনত্ব কোথায় বেশি? ফ্লোরিনের বেশি। ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ কোথায় বেশি? ফ্লোরিনের বেশি। এবার হঠাৎ করে ম্যানেজার এসে বলতেছে, এই কালকে তোদের রুমে একজন একজন করে নতুন আরেকজন স্টুডেন্ট তোদের রুমে রাখবো। ধরো এই রুমে একজনে রাখবে, এই রুমে একজনে রাখবে। তার আবার কি আছে? যারা রাখবে তার আবার করোনা রোগ আছে। হ্যাঁ, সাথে সাথে ফ্লোরিন বলছে, না এটা সম্ভবই না, ইম্পসিবল, এতদিন এমনিতে কষ্ট করে আসি, পারলে ক্লোরিনের রুমে যে রেখে আসেন। তো এর কষ্ট এতদিন ক্লোরিন দেখছে, তো ক্লোরিনের আকার বড়, ঘনত্ব কম, ইন্টার ইলেকট্রনিক রিপালশন কম, বিকর্ষণ কম, তাই না? মারামারি কম। সো ক্লোরিন বলছে ঠিক আছে, আমার রুমে রেখে যান, সমস্যা নাই। তো নতুন ওই মানুষটা, করোনা রোগীটা যদি হয় ইলেকট্রন, তাহলে সেই ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের কোনো আসক্তি নাই, বা আসক্তি একদমই কম, টেন্ডস টু 0। আর ক্লোরিনের কিছুটা আসক্তি আছে। সো এই ফ্যাক্টরটাই অ্যাকচুয়ালি এখানে ঘটে। ঠিক আছে, এই ফ্যাক্টরটাই এখানে ঘটে। তো খেয়াল করে দেখো, এই ফ্যাক্টরটাই এখানে ঘটে যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে তুমি যখন কম্পেয়ার করছো, তখন এই যে এখানে যে 3টা ফ্যাক্টর দেখতে পাচ্ছ, এই যে আকার ক্লোরিনের বড়, অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ ফ্লোরিনের বেশি, এবং ঘনত্ব ফ্লোরিনের বেশি হওয়ার কারণে যেটা হয়, ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের আসক্তি বেশি থাকে। সো আমরা অ্যাকচুয়ালি যেটা দেখতে পাই, ফ্লোরিনের ক্ষেত্রে এই আসক্তির ভ্যালু হচ্ছে -328 কিলোজুল পার মোল, এবং ক্লোরিনের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে 348 কিলোজুল পার মোল। ঠিক আছে, আশা করছি তোমরা এক্সপ্লানেশনটা বেশ ভালো মতো বুঝতে পেরেছো বা বাস্তবের সাথে রিলেট করে বুঝতে পেরেছো। ঠিক আছে, টুং টুং টুং। ওকে, কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? এখন সেম এক্সপ্লানেশন কিন্তু অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রেও। যদি কখনো বলে অক্সিজেন থেকে সালফারের ইলেকট্রন অ্যাফিনিটির মান কম হওয়ার কথা ছিল, কিন্তু বেশি হয় কেন? সো এই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা হচ্ছে এরকম: ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম নিচের কোনটি? তোমরা কি ক্লিয়ার হতে পারছো? এটা কি ক্লিয়ার হতে পেরেছো? ওকে, নামাজের ব্রেকের কথা বলছো, আমরা এটার এমসিকিউ সলভ করবো এখন। কনসেপ্ট যেহেতু শেষ করলাম, এবার এটার এমসিকিউ সলভ করবো আমরা। ঠিক আছে, কনসেপ্ট যেহেতু শেষ হয়েছে। জি ব্রো, পোলাপান সব অ্যাডমিশন টাইমে এসে এত ফাঁকিবাজ হয়ে উঠে। ফাইন, চলো এবার এই টপিক থেকে আসা বিগত বছরের যেই রিটেন এবং এমসিকিউ কোশ্চেন, সেগুলো আমরা সলভ করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে আমি রেখেছি ডিইউ রিটেনের জন্য আসার মতো প্রশ্ন। হ্যাঁ, ডিইউ রিটেনে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, গেঞ্জি জেনারেশন না, ডিইউ রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে কিন্তু। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেমিস্ট্রি রিটেন পার্ট এটা আসতে পারে। ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি কেন? ওইখানে আবার এটা লিখে দিয়ে এসো না যে একটা হোস্টেলের মধ্যে ছোট রুম, বড় রুম, হ্যাঁ, তার মধ্যে 7 জন বসছে, এইটা আবার লিখে দিয়ে আইসো না, তখন কিন্তু আবার নাম্বার দিবে না। ঠিক আছে, যেটা ব্যাখ্যা করলাম 3টা পার্ট। একটা হচ্ছে আকার,
ইন্টার ইলেকট্রনিক রিপালশন, আর একটা হচ্ছে ডেনসিটি। এই তিনটা দিয়ে ব্যাখ্যা করবা। আমরা এমসিকিউ সলভ করব। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যোগ করলে, যোগ বলেছে, যোগ করলে, ঠিক আছে, যোগ করলে কি হবে? যোগ করা মানে কি? ইলেকট্রন অ্যাড করা মানে গ্রহণ করা, গ্রহণ করলে হবে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, ইলেকট্রন আসক্তি। কোনটি পর্যাবৃত্ত ধর্ম নয়? তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মেল্টিং টেম্পারেচার বা মেল্টিং এবং বয়েলিং টেম্পারেচার, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ককে মোলের পর্যাবৃত্ত ধর্ম হিসেবে বিবেচনা করা হয় না। কারণ দেখবা ডি ব্লকের ক্ষেত্রে আমরা যখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আমরা যখন ডিসকাস করবো তখন দেখবা হঠাৎ বাড়তেছে আবার কমে যাচ্ছে। তো পর্যাবৃত্ত ধর্মের বেসিক আইডিয়াটাই তো হচ্ছে এটা, যে বাড়বে, ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু বাড়তেছে পুরোপুরি আবার কমে চলে যাচ্ছে, এটা কিন্তু হয় না। হ্যাঁ, ওকে, আশা করছি এটা খেয়াল রাখবা তোমরা। কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন শক্তি আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি দুইটাই বলেছে, কিন্তু ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি সব থেকে বেশি কোন গ্রুপের বলেছে। হ্যাঁ, গ্রুপের। তো এই দুইটার ক্ষেত্রেই, এই দুইটাই হচ্ছে আমাদের সেই কোন কনসেপ্ট? এই দুইটাই হচ্ছে আমাদের সেই আইত কনসেপ্ট, আইত। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। এবার ইলেকট্রন আসক্তি কিন্তু 18 নম্বর গ্রুপের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির ভ্যালু কম, তাই না? ইলেকট্রন আসক্তি অলমোস্ট জিরোর কাছাকাছি 18 নম্বর গ্রুপের ক্ষেত্রে। 18 নম্বর গ্রুপের ক্ষেত্রে তার মানে 18 নম্বর গ্রুপ তো হবে না, বাম থেকে ডানে গেলে 17 পর্যন্ত বাড়তে থাকে, 17 পর্যন্ত বাড়তে থাকে, তার মানে গ্রুপ 16 এবং 17 ক্ষেত্রে, ঠিক আছে। 18 যদি থাকতো তাহলে আমরা একসেপ্ট করতাম না। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম, কিছুক্ষণ আগেই কিন্তু এই ট্রেন্ডটা দেখাইলাম, দেখো কতগুলো জায়গায় এসেছে। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হবে না, কিন্তু ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন হবে। তাড়াহুড়া করতে যে তোমরা কিন্তু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যান্সার করে ফেলতে পারো, কিন্তু অ্যাকচুয়াল উত্তর হবে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। ওকে, ফাইন। তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী যৌগে দুইটি অধাতুর মধ্যে, সমযোজী যৌগে দুইটি অধাতুর মধ্যে, সমযোজী যৌগে দুইটা অধাতু থাকবে, তাদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল টেনে নেওয়ার যে ক্ষমতা, ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে ভালো মতো বুঝতে পারবা। দেখো, আমরা যদি অক্সিজেন আর হাইড্রোজেন অর্থাৎ পানির গঠন নিয়ে অ্যানালাইসিস করি, তখন এই যে এদের মধ্যে, এরা দুইটা অধাতু, অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটাই অধাতু। তো দুইটা অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, তাই না? দুইটা অধাতু ইলেকট্রন আদান প্রদান করে না, কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। তাহলে হাইড্রোজেন একটা শেয়ার করছে, অক্সিজেন একটা শেয়ার করছে, হাইড্রোজেন একটা শেয়ার করছে, অক্সিজেন একটা শেয়ার করছে, তাইলে এবং অক্সিজেনের কি হয়েছে? দুইটা লন পেয়ার ইলেকট্রন থাকবে, ফাইন। কিন্তু আলোচনাটা হচ্ছে এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল কিন্তু একদম মাঝ বরাবর থাকে না। এই যে মাঝ বরাবর দেখছো না বন্ধুরা, এটা কিন্তু মাঝ বরাবর থাকে না। সিফাতুল্লাহ গুচ্ছ সেকেন্ড টাইম কভার হবে? হ্যাঁ হবে ভাইয়া। তো এবার কোনো একটা পরমাণু নিজের দিকে টেনে নিতে থাকে। তুমি ক্লাসটা করার পরে প্রশ্ন সলভ করে দেখো, তুমি সব প্রশ্নে অ্যান্সার করতে পারবা, সব প্রশ্নে অ্যান্সার করতে পারবা। তো এই যে দেখো, শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টেনে নেওয়া, হ্যাঁ, শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টেনে নেওয়া। টেনে নেওয়া কিরকম দেখো, টেনে নেওয়া কিরকম দেখো, টেনে নেওয়া মানে হচ্ছে কোনো একটা আসক্তি বলে, কোনো একটা আকর্ষণ বলে টেনে নেওয়া, তাই না? আসক্তি বলে বা আকর্ষণ বলে। হ্যাঁ, সেকেন্ড টাইমের কথা কেন বলছো? ওকে, আচ্ছা এই টার্মটা পড়াই নেই, তারপর নামাজের ব্রেক নিয়ে কথা হচ্ছে। দেখো যে টানটা মানে সে আকর্ষণের বলটা কি আসলে, দেখো ভ্যালু দিলে তোমরা আসলে বুঝতে পারবা। 3.5 হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে 2.1। তাহলে এবার ইলেকট্রন কার দিকে শিফট হয়ে যাবে বলো তো? ইলেকট্রন নিশ্চয়ই তার দিকে শিফট হয়ে যাবে যার টানাটানির ক্ষমতা বেশি, টানাটানির পাওয়ার বেশি। তাহলে দেখো ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিতে থাকে, যেই টান বলের জন্য পারে এই যে 3.5, ওইটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দুইটি অধাতু সমযোজী বন্ধনে যখন সমযোজী বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন এদের মধ্যে যে বন্ড পেয়ার ইলেকট্রন, অ্যাকচুয়ালি হ্যাঁ বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, ওইটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে,
আমরা ভ্যালুগুলো জানবো। তোমরা অনেকে হয়তো ভাবছো ভাইয়া এই তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কেমনে মনে রাখবো। চলো তোমাদেরকে আগে ওই ভ্যালুটাই শেখাই। তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার মজার টেকনিক, মনে রাখার টেকনিকটা শিখবো আমরা। হ্যাঁ, এখানে যে মৌলগুলো রয়েছে ম্যাক্সিমাম এই মৌলগুলোকে নিয়ে আমাদের আসলে কাজ করতে হয়। আচ্ছা, ম্যাক্সিমাম এই মৌলগুলো নিয়ে আমাদের আসলে কাজ করতে হয়। ঠিক আছে, এই মৌলগুলো নিয়ে যেহেতু কাজ করতে হয়, এই মৌলগুলোই আমরা জানার চেষ্টা করব। চলো, সোডিয়াম, ওকে। তোমরা কেউ বলতে পারবা যে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত? বলতে পারবা? ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত? ওকে, তো এবার আসো আমরা যেটা করব, সবগুলো আমরা মুখস্থ করে ফেলবো জাস্ট একটা টেকনিকের মাধ্যমে। ঠিক আছে, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে আমরা সবগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, ফাইন। তো আসো, এখানে আমাদের যে মৌলগুলো দেওয়া রয়েছে আমরা শুধু একটার তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবো, বাকি সবগুলো বের করে নিব। সেটা হচ্ছে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1.0। এবার দ্বিতীয় পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে যেতে থাকবো তত 0.5 করে করে যোগ করতে থাকবো। যোগ তো করতে পারো নাকি? সো এবার 1.0, তাইলে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে? 1.5। বোরনের ক্ষেত্রে কি হবে? 2.0। কার্বনের ক্ষেত্রে কি হবে? 2.5। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? 3.0। অক্সিজেনের ক্ষেত্রে 3.5। ফ্লোরিনের ক্ষেত্রে 4.0। নিয়নের ক্ষেত্রে কি হবে? 4.5। তোমার মাথা। নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে 0। ফাইন। তরিকুল লিখেছে এইচপি ল্যাপটপ কিনেছি 2.1 টাকা দিয়ে, দিব একটা মায়ের। ও পুরো গল্প জানে। তাহলে দেখো, এদের সবার কিন্তু তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কিন্তু মুখস্থ করে ফেলতে পেরেছে। ঠিক আছে তরিকুল, তুমি এই টপিকের উপর একটা ভিডিও বানাবা। উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। তাহলে তাহলে এখানে একটুখানি কমে যাবে 0.9। নিচের দিকে কম যোগ করব, উপরে যা যোগ করছি নিচের দিকে কম যোগ করব, 0.3 যোগ করব। 0.3 যোগ করব। ঠিক আছে, 0.3 যোগ করব। তাহলে 0.3 যোগ করলে হবে 1.2। 1.2 এর সাথে 0.3 যোগ করলে হবে 1.5। 1.5 এর সাথে 0.3 যোগ করলে হবে 1.8। 1.8 এর সাথে 0.3 যোগ করলে হবে 2.1। এই পর্যন্ত আসার পরেই বাধে গ্যাঞ্জাম। সালফার বলে স্টপ, আমি 0.3-তে খেলবো না, আমাকে একটু বাড়িয়ে দিতে হবে। তখন আমরা বিপদে পড়ে কি করি? ওকে একটু বাড়ায় দেই, 0.4 যোগ করি এখানে। তখন কত হয়? 2.1 এর সাথে 0.4 যোগ করলে হয় 2.5। এই দেখে ক্লোরিন ক্যালক্যাল ক্যালক্যাল করে হাসতে থাকে। তখন কি হয়? তখন ক্লোরিনকে আর একটু ঘুষ দিয়ে আমরা তার ক্যালক্যালানি থামাই। তখন 0.5 আবার যোগ করি, তখন হয়ে যায় 3.0। এখানে আবার 0.5 যোগ করি আমরা। কিসের জন্য? ক্লোরিনের ক্যালক্যালানি থামানোর জন্য। প্রথমে সার্জেন্টকে ঘুষ দেই যাওয়ার জন্য 0.3, 0.3, 0.3, 0.4। স্টপ ক্যালক্যালানি থামানোর জন্য আমরা 0.5 যোগ করি। আর আর্গনের ক্ষেত্রে তো 0। এইবার আসো, এই যে সার্জেন্টকে আমরা যে ঘুষ দিলাম, কাকে ঘুষ দিলাম? এসআই কে ঘুষ দিলাম। তো এসআই কে যখন ঘুষ দিলাম, বাসায় আসার পরে দেখলাম যে টিভির মধ্যে এইচপি ল্যাপটপ আছে বাসায়, এইচপি ল্যাপটপের মধ্যে দেখাচ্ছে যে আজকে সার্জেন্ট ঘুষ খাইছে। কোন ল্যাপটপে? এইচপি ল্যাপটপের মধ্যে। তো মাথায় রেখো, সালফার এবং আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা সেম, 2.5, 2.5। আর হাইড্রোজেন আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা সেম, এইচপি। হাইড্রোজেন আর ফসফরাসের সেম, সালফার আর আয়োডিনের সেম। আর ব্রোমিনেরটা আলাদাভাবে মনে রাখতে পারো, 2.8। দ্যাটস ইট। সো দেখো, আমরা যেটা করলাম যে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত আমাদের কি করলাম? 0.5, 0.5, 0.5 যোগ করলাম। এরপর সোডিয়াম থেকে শুরু করে ফসফরাস পর্যন্ত 0.3, 0.3, 0.3, 0.3 যোগ করলাম। সালফার আসলে 1 বাড়াই দিলাম, 0.4। তারপরে স্টপ ক্যালক্যাল 0, এভাবে মনে রাখতে পারো, স্টপ ক্যালক্যাল 0। তাহলে 0.4, 0.5, 0, 0.5, 0.5, 0.5, 0.5, 0.3, 0.3, 0.3, 0.3, 0.4, 0.5, 0। ঠিক আছে,
SiHp, এই দুটো মনে রাখবো আমরা, ঠিক আছে? SiHp, হ্যাঁ NCl3 মনে রাখতে পারো, NCl3 মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। সবকিছু এইভাবে মনে রাখার দরকার নাই, সবকিছু এইভাবে মনে রাখার দরকার নেই, এমনিতে মনে থাকবে। নাইট্রোজেন তুমি বের করে নিতে পারবা, যদি লিথিয়াম মনে থাকে নাইট্রোজেনটা তুমি জাস্ট 3-4 সেকেন্ডে যোগ করে বের করে নিতে পারবা। সো এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার টেকনিকগুলো, যে টেকনিকের মাধ্যমে বেশ সহজেই তোমরা তড়িৎ ঋণাত্মকতা মনে রাখতে পারো এবং তড়িৎ ঋণাত্মকতা অনেক জায়গাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? এবং টেকনিকটা আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে, টেকনিকটা আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। ক্লিয়ার? স্টুডেন্টের উপস্থিতি অনেক কম। এই টাইমে সবাই ঘুমায় মনে হয়, অ্যাডমিশনের টাইমে ঘুম কিসের রে? ফাইন, এবার এই টপিকটা শেষ করি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, অর্থাৎ ডেল ইএন ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি হয় 0, তাহলে সেই যৌগগুলোকে বলা হয় বিশুদ্ধ সমযোজী। যেমন দেখো H বন্ড H, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, তাহলে ডিফারেন্সটা কত হবে? 0। ক্লোরিনের ক্ষেত্রেও সেম, যদি 0.5 থেকে ছোট হয় তাহলে অপোলার সমযোজী যৌগ হয় CH4। দেখো C বন্ড H, হাইড্রোজেনের 2.1, কার্বনের 2.5, তাহলে ডেল ইএন ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? 2.5 মাইনাস 2.1, তাহলে 0.4। তাহলে মিথেন একটা অপোলার সমযোজী যৌগ। 0.5 থেকে 1.7 এর মধ্যবর্তী হইলে সেই যৌগগুলোকে আমরা বলি পোলার সমযোজী যৌগ, যেগুলো পানিতে দ্রবণীয়, পানি অ্যামোনিয়া হচ্ছে এক্সাম্পল। আর 1.7 থেকে বেশি হলে তাদেরকে বলি আমরা সর্বাধিক পোলার বা আয়নিক যৌগ। সেটা একটা সমযোজী যৌগ কিন্তু আচরণ হয় আয়নিকের মতো। সব থেকে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে HF, হাইড্রোজেন ফ্লোরাইড। হ্যাঁ, সব থেকে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে HF। ফাইন, ওকে ফাইন। এবার আসো বাম থেকে ডানের দিকে গেলে কি হবে? জাস্ট এই টার্মটা তোমরা মাথায় রাখতে পারো, যদিও অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে অধাতব ধর্মের সাথে। অধাতব ধর্ম যত বাড়তে থাকবে, অধাতব ধর্ম যত বাড়তে থাকবে, তত টানাটানি বাড়তে থাকবে, তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকবে। কারণ বাম থেকে ডানে গেলে অধাতুর ধর্ম বাড়ে, তাই না? অ্যাকচুয়াল কনসেপ্টটা কি? অধাতুর মধ্যে, দুইটা অধাতুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল। তাই এখানকার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি জানো? অধাতব ধর্ম যত বাড়ে, অধাতব ধর্ম যত বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়তে থাকে। সো বাম থেকে ডানে গেলে কেন বাড়তে থাকে? কারণ হচ্ছে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম কমতে থাকে, অধাতব ধর্ম বাড়তে থাকে। আর ইলেকট্রোনেগেটিভিটির আইডিয়াটাই এসেছে কিন্তু অধাতব ধর্মের কনসেপ্ট থেকে। দুইটা অধাতু শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে কোনো একটা পরমাণু নিজের দিকে টেনে নিবে। তবে এটা ব্যাসার্ধ দিয়েও তুমি এক্সপ্লেইন করতে পারো, ব্যাসার্ধ যত বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি তত কমতে থাকে। বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধ ছোট হতে থাকে, তাই ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। ঠিক আছে, 1.5 ঘন্টার মতো হবে। ফাইন, এবং মাথায় রাখবা নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু একদম 0 বা টেন্ডস টু 0। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে আমরা ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কত ধরে নিয়ে কাজ করি? 0। ঠিক আছে, 0। নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কত? 0। ওকে ফাইন। তো এবার আসো, উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? ওই যে শিল্ডিং ইফেক্টের ব্যাখ্যা, যে উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়তে থাকে, শিল্ডিং ইফেক্ট বাড়তে থাকে, আচ্ছাদন বাড়তে থাকে, তার মানে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুও কিন্তু কমতে থাকবে, টানাটানি কমতে থাকবে। হ্যাঁ, টানাটানি, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বা টানাটানি, আকর্ষণ বল কমতে থাকবে। ঠিক আছে, আর উপর থেকে নিচের দিকে গেলে অধাতুর ধর্ম কমতে থাকে, অধাতুর ধর্ম যত কমতে থাকবে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুও তত কমতে থাকবে। ফাইন, এবার আসো আমরা একটা কোশ্চেন দেখবো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে এসেছে। হ্যাঁ, দেখো তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য দেখাও।
তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য। তাহলে দেখো সেম কোশ্চেনটা কিন্তু আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য দেখাও, আসতে পারে। আয়নীকরণ শক্তি তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য দেখাও, আসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপিট হওয়ার ভালো চান্স আছে। হ্যাঁ, সো একটু ভালো মতো দেখো, এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ওকে। আর তোমরা যারা টার্গেট ডিউ 4.0 এই প্রোগ্রামটিতে এনরোল করোনি, সেখানে আমরা প্রত্যেকটা টপিক এতটা ডিটেইলসভাবে পড়াচ্ছি যে তোমরা ইউটিউবে আমাদের বেশ কিছু ক্লাস ওপেন করা আছে, সেখান থেকে দেখলেই বুঝে ফেলতে পারবে। একদম একাডেমিকে জিরো বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত পড়াচ্ছি আমাদের টার্গেট ডিউ 4.0 এই প্রোগ্রামটিতে। অলরেডি আমাদের কেমিস্ট্রিতে আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টার শেষ হয়েছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারটা শেষ হয়েছে, মাত্র এই দুটি চ্যাপ্টার শেষ হয়েছে, খুব বেশি দূর আগানো হয়নি। সো যারা এখনও এনরোল করনি, তোমরা আমাদের এই প্রোগ্রামটিতে এনরোল করতে পারো এবং তোমার ভার্সিটি প্রস্তুতির জন্য একটা পূর্ণাঙ্গ প্যাকেজ বলতে পারো এটাকে। কারণ তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং একটা ওএমআর বুকও পাচ্ছ। তার মানে তুমি বাসায় বসে পুরো প্রস্তুতি নেওয়ার জন্য যা যা ম্যাটেরিয়ালস দরকার সবগুলো ম্যাটেরিয়ালসই কিন্তু আমাদের এই প্রোগ্রামটিতে তোমরা পাচ্ছ। সো ওইটারই ফ্রি ভার্সনটা হচ্ছে আমাদের এই টার্গেট ডিইউ ওয়ান শট ক্লাস। হ্যাঁ, সো এই ক্লাসগুলো করার মাধ্যমে তো বুঝতেই পারছো যে আমাদের ওই ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হতে পারে। হ্যাঁ, সো আশা করছি একবারে ক্লাস 5টার মধ্যে শেষ হয়ে যাবে, তখন একবারে নামাজে ব্রেক। হ্যাঁ, সো আশা করছি তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বেশ ভালো একটা সাপোর্ট হতে পারে টার্গেট ডিউ 4.0 এই প্রোগ্রামটি। ফাইন, আসো এবার এমসিকিউ সলভ করে ফেলি। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম নিচের কোনটি? বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু যে বাড়তে থাকে সেটা আমরা জানি, কিন্তু আমরা তো তড়িৎ ঋণাত্মকতার অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমরা জানি, তাই না? দেখো কার্বনের জন্য 2.5, অক্সিজেনের জন্য 3.5, নাইট্রোজেনের জন্য 3.0, ফ্লোরিনের জন্য 4.0। তাহলে সিকোয়েন্সটা কি হবে? কার্বনের থেকে নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেনের থেকে ফ্লোরিনের বেশি। তাহলে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। সো দ্যাটস ইট। দেখো যদিও বাম থেকে ডানের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বাড়তে থাকে, ওইভাবেও অ্যান্সার করতে পারবা। কে জানি লিখছে ডি নাম্বার, কে জানি লিখছে ডি, দিব একটা মায়ের। অক্সিজেনের থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3.0। আবার লিখছে ডি, সঞ্জিদা নূর লিখছে ডিডিডি। ডি কেমনে? অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের থেকে কি নাইট্রোজেনের বেশি? এরকম ছোট ছোট ভুল করে আসলেই কিন্তু চান্স হবে না। এরকম ছোট ছোট ভুল করে আসবা, পরীক্ষার হল থেকে বের হয়ে এসে বলবা যে আমি 50-এ 50 পাবো, কিন্তু দেখবা 50-এ পাইছো 5, শূন্যটা বাদ পড়ে গেছে। ফন্সি, হ্যাঁ এই তো ফন্সি, মনে রাখবা ফন্সি। পরের কোশ্চেন, মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম নিচের কোনটি? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম নিচের কোনটি? ব্যারিলিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম এবং সোডিয়াম। দেখো এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা কি জানো? দেখো ব্যারিলিয়াম, ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম। আমরা কি জানি বাম থেকে ডানের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। সব থেকে বেশি কার বলো তো? এই চারজনের মধ্যে সব থেকে বেশি কার? উপরে এই চারজনের মধ্যে সব থেকে বেশি কার? দেখো বাম থেকে ডানের দিকে গেলে কিন্তু বাড়ে, তাই না? এই চারজনের মধ্যে সব থেকে বেশি কার? সব থেকে বেশি দেখো সবার ডানে সবার উপরে ব্যারিলিয়ামের সব থেকে বেশি, ব্যারিলিয়ামের সব থেকে বেশি। হ্যাঁ, ব্যারিলিয়ামের সব থেকে বেশি। তাহলে কোন কোন অপশন আছে যেই অপশনে ব্যারিলিয়ামের মান সব থেকে বেশি? আর কোনো কিছু দেখার দরকার নাই তো। কোন কোন অপশনে, টিপস মনে রাখার ট্রিক্স কি দিব একটা মায়ের, ব্যারিলিয়ামের সব থেকে বেশি, তাই না? তাহলে ব্যারিলিয়ামের সব থেকে বেশি এরকম অপশন আছে কোনটা? এটা নাই, এটা নাই, এইটা নাই, শুধু একটাই অপশন আছে যেখানে ব্যারিলিয়ামের সব থেকে বেশি। দেখো বাকি অপশনগুলো কিন্তু তোমার দেখাই লাগলো না, বাকি ম্যাগনেসিয়াম, সোডিয়াম, লিথিয়াম কোথায় আছে দেখাই লাগলো না। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে এই ট্রিক্সটা তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? এখানেও সেম কথা, এখানেও সেম কথা। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, স্ট্রনশিয়াম। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, সোডিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম, ব্যারিয়াম, সিজিয়াম, ব্যারিয়াম, সিজিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। তাহলে দেখো আমরা যদি যে কোনো একটা অপশন ধরে কাজ করি,
লিথিয়াম, সোডিয়াম, এরপর ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। ধরো এটা নিয়ে যদি আমরা কাজ করা শুরু করি, আবার ধরো এক্সট্রা কি আছে, লিথিয়াম, স্ট্রনশিয়ামও আছে, স্ট্রনশিয়াম আছে, আবার কি আছে, সোডিয়াম, ব্যারিয়াম, সিজিয়ামও আছে। লিনাকে রুবি সেচে ফেলেছে, তাই না? লিনাকে রুবি সেচে ফেলেছে, সরিয়ে, আচ্ছা সরিয়ে তো নিচে হবে, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, আর একটা হচ্ছে সিজিয়াম। আচ্ছা এগুলোর মধ্যে কোনটার সব থেকে বেশি, কোনটার আয়নীকরণ, কোনটার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? যদি বলা হয় সব থেকে বেশি, তাহলে চিন্তা করো, সবার ডানে সবার উপরে ম্যাগনেসিয়ামের নিশ্চয়ই সব থেকে বেশি, সবার ডানে সবার উপরে, তাহলে ম্যাগনেসিয়ামের বেশি আছে এরকম অপশন কয়টা? ম্যাগনেসিয়ামের বেশি আছে এরকম অপশন কোনটা? কে জানি লিখছে, কে জানি লিখছে এ নাম্বার। আমরা এতক্ষণ ধরে কি শিখাইলাম যে তোমার সোডিয়ামের থেকে কি লিথিয়ামের থেকে সোডিয়ামের, চিন্তা করো উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচের দিকে গেলে কমতে থাকে, ফাইন, কিন্তু ম্যাগনেসিয়ামের ভ্যালু কত? আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, লিথিয়ামের থেকে কি ম্যাগনেসিয়ামের কম? লিথিয়ামের থেকে কি ম্যাগনেসিয়ামের কম রে বেটা? আমরা এখানে কি দেখাইলাম তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার টেকনিকে? দেখো লিথিয়াম ম্যাগনেসিয়ামের কত, 1.2, মানে এতক্ষণ ধরে কি এইটাই শিখাইলাম তোদের? মানে জাস্ট এই টেকনিকটা তোরা বুঝোস না? এতক্ষণ ধরে কি এইটাই শিখাইলাম তোদের? এতক্ষণ ধরে এই যে জাস্ট এই টেকনিকটা দেখতে হবে, হ্যাঁ, যে ম্যাগনেসিয়ামের বেশি, তারপর কি ম্যাগনেসিয়ামের বেশি, তারপর বাকি অপশনগুলো আমার দেখারও দরকার নাই, ম্যাগনেসিয়ামের বেশি এরকম আর কোন অপশনটা আছে? ম্যাগনেসিয়ামের বেশি, তারপর আমার বাকি অপশন দেখার দরকার নাই, বাকি অপশনগুলো দেখার দরকার নাই, দ্যাটস ইট। এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা কোন মৌলটি সঠিক, এইটা তোমরা বাসায় বসে বসে নিজেরা চিন্তা করবা, হ্যাঁ, নিজেরা চিন্তা করো, নিজেরা চিন্তা করবা এটা, ঠিক আছে? চিন্তা করবা যে আমি কনসেপ্টটা বুঝেছি কিনা, তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুগুলো বুঝেছি কিনা। যদি তাও না পারো তাইলে মানগুলো মুখস্থ করাইছি না, মানগুলো বসাবা এখানে, তাইলে দেখবা হয়ে যাবে। এবার আমরা চলে যাব ব্যাসার্ধতে, ঠিক আছে? আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের যেই 4টা পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়, যেই 4টা পার্ট থেকে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ বলতে আমরা আসলে 4 ধরনের ব্যাসার্ধকে বুঝি, ব্যাসার্ধ বলতে আমরা 4 ধরনের ব্যাসার্ধকে বুঝি, ঠিক আছে? ব্যাসার্ধ বলতে আমরা 4 ধরনের, ব্যাসার্ধ বলতে আমরা 4 ধরনের ব্যাসার্ধকে বুঝি। দেখো কি কি, এক নম্বর হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস আরসি, মেটালিক রেডিয়াস বা ধাতব ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস বা আরভি, আর আরেকটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ আরআই প্লাস বা আরআই মাইনাস। এটা ক্যাটায়নিকও হইতে পারে, এটা অ্যানায়নিকও হইতে পারে, ক্যাটায়নিক অ্যানায়নিক দুই ধরনেরই হইতে পারে, ঠিক আছে? ক্যাটায়নিক অ্যানায়নিক দুই ধরনেরই হইতে পারে। তো আসো একটা একটা করে আমরা ব্যাসার্ধ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। সমযোজী ব্যাসার্ধ, এটা একটা ক্লোরিন পরমাণু, এটা একটা ক্লোরিন পরমাণু, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এই যে মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক মান, এই মানকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস, ঠিক আছে? অর্থাৎ সমযোজী যৌগের মধ্যে, দেখো সমযোজী যৌগের মধ্যে যে দুইটা পরমাণু, তাদের যে মধ্যবর্তী দূরত্ব আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এদের যে অর্ধেক মান, এই মানকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে ওভারল্যাপিংটা, এইটা দেখো আবার ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে দেখবা না, তাই না? তাহলে এই যে সোডিয়াম এবং আরেকটা সোডিয়াম, দুইটা পরমাণুর মধ্যবর্তী যে দূরত্ব আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, সেটার অর্ধেক মানকে মেটালিক রেডিয়াস বা ধাতব ব্যাসার্ধ বলা হয়। কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? দুইটার মধ্যে পার্থক্য দেখো, সমযোজী ব্যাসার্ধের থেকে মেটালিক রেডিয়াসটা কিন্তু বড়, সমযোজী ব্যাসার্ধ থেকে মেটালিক রেডিয়াসটা বড়, কারণ ওদের মধ্যে ওই অরবিটালের ওভারল্যাপিংটা নাই, অধিক্রমণটা নাই। এবার আসো, কনসেপ্ট কিন্তু সেম, আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক মানকে ব্যাসার্ধ বলা হয়ে থাকে। ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ দেখো,
ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, হ্যাঁ ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ দেখো, এইটা হচ্ছে একটা ক্লোরিন অণু, এইটা হচ্ছে আরেকটা ক্লোরিন অণু, এদের প্রান্তীয় যেই ক্লোরিন, প্রান্তীয় ক্লোরিনের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলে এবং তার অর্ধেক মানকে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলে। তাহলে কনসেপ্ট সেম, কিন্তু জাস্ট দেখো আইডিয়াটা ডিফারেন্ট। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস কি সবার থেকে বড়, কারণ প্রান্তীয় যেই পরমাণু তার নিউক্লিয়াস, এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক মানকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলে এবং তার অর্ধেক মানকে, মানে এদের মধ্যবর্তী দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলে, তার অর্ধেক মানকে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলে, তার অর্ধেক মানকে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলে। ঠিক আছে, আর 15 মিনিট পরে শেষ হয়ে যাবে ক্লাস। তাহলে সব থেকে বেশি দেখো বড় হচ্ছে ভ্যান ডার ওয়ালস, এরপর হচ্ছে মেটালিক, এরপর হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। এইটা তোমরা মনে রাখতে পারো, ডিএমসি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ, ভিএমসি দিয়ে ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ, ভিএমসি ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ দিয়ে মনে রাখতে পারো। এই সিকোয়েন্সটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে এবং আসবে। ভিএমসি মানে হচ্ছে ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ, আর এমসি রাজশাহী মেডিকেল কলেজ, ঠিক এরকম ভাবে ভিএমসি ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ। ওকে ফাইন, তাহলে এবার আসো আমাদের এই যে আয়নিক ব্যাসার্ধ, সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়নিক আর আরেকটা হচ্ছে অ্যানায়নিক। ক্যাটায়নিক ব্যাসার্ধ যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি লাস্টের দিকে শেখাবো, এই সোডিয়াম প্লাস, এই যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে কনসেপ্টটা দেখো, তিনজনের ইলেকট্রন 10টা করে, তিনজনের ইলেকট্রন 10টা করে। পার্থক্যটা কোথায় হচ্ছে তাহলে দেখো, সোডিয়ামের প্রোটন 11টা, ম্যাগনেসিয়ামের প্রোটন হচ্ছে 12টা, অ্যালুমিনিয়ামের প্রোটন হচ্ছে 13টা। তোমরা নিশ্চয়ই জানো প্রোটন থাকে কেন্দ্রে আর ইলেকট্রন থাকে বাইরের দিকে। 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যতটুকু বলে কাছে টানে, 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার থেকে বেশি বলে কাছে টানবে এবং 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে আরো বেশি বলে কাছে টানবে। তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যতটুকু বলে কাছে টানে, 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার থেকে আরো বেশি বলে কাছে টানবে, 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে আরো বেশি আকর্ষণ বলে কাছে টানবে। তাহলে দেখো আকর্ষণ বল যদি বাড়ে ব্যাসার্ধ কমতে থাকবে। তাহলে যার চার্জ যত বেশি, অর্থাৎ চার্জ বাড়লে ক্যাটায়নিক ব্যাসার্ধ কিন্তু ছোট হতে থাকে। তাহলে সোডিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2+ ছোট, ম্যাগনেসিয়াম 2+ থেকে অ্যালুমিনিয়াম 3+ ছোট। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় পটাশিয়াম প্লাস আর ক্যালসিয়াম 2+ এর মধ্যে কে ছোট, তাইলেই বুঝবো যে তোমরা কনসেপ্টটা একদম ধরতে পেরেছো। পটাশিয়াম প্লাস এবং ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে দুইটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা করে। যার চার্জ যত বেশি সেখানে আকর্ষণ তত বেশি, আকর্ষণ বাড়লে ব্যাসার্ধ কমতে থাকে। তাহলে পটাশিয়াম প্লাস এবং ক্যালসিয়াম 2+ এর মধ্যে কার ব্যাসার্ধ ছোট, দেখো এই যে চার্জ যত বাড়ছে ব্যাসার্ধ তত ছোট হচ্ছে, চার্জ যত বাড়ছে ব্যাসার্ধ তত ছোট হচ্ছে। এই ছোট্ট জিনিসটা তোমরা যদি বুঝতে পারো তাইলে ক্যাটায়নিক ব্যাসার্ধ নিয়ে আশা করছি তোমাদের আর কোনো ঝামেলা হবে না। এরকম একটা এমসিকিউ কিন্তু আমরা সলভ করেছিলাম একটা পার্টের মধ্যে, তাই না? এইবার আসা যাক অ্যানায়নিক ব্যাসার্ধের মধ্যে, এইবার আসা যাক অ্যানায়নিক ব্যাসার্ধের মধ্যে। ঠিক আছে, অ্যানায়নিক ব্যাসার্ধ আগে দেখো N3- O2- এবং F-। ঠিক আছে, সো ইলেকট্রন প্রোটন নিয়ে আগে যাব না। প্রথমে দেখো এটা যদি আমরা N3- বলি, এইটাকে আমরা যদি O2- বলি এবং এটাকে আমরা যদি F- বলি, তাইলে ব্যাপারটা আসলে কি হয়? তোমার সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে, ধরো নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। সরি, নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে 5টা ইলেকট্রন আছে। এই 5টা ইলেকট্রন নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রন নাইট্রোজেনের নিউক্লিয়াসকে কি করে? আকর্ষণ করে। কিন্তু গৃহীত যে 3টা ইলেকট্রন N3- এটা হচ্ছে ধার করা ইলেকট্রন। এই ধার করা ইলেকট্রন নিউক্লিয়াসকে আকর্ষণ না করে নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, এটা রিপালশন সৃষ্টি করে। এই 3টা ইলেকট্রন তো নিজের না, অন্য একজন থেকে ধার করা, ওই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। অক্সিজেনের ক্ষেত্রে ধার করা ইলেকট্রন হচ্ছে 2টা, ফ্লোরিনের ক্ষেত্রে ধার করা ইলেকট্রন হচ্ছে 1টা। তাহলে এবার চিন্তা করো যে ধার করা ইলেকট্রন যত বেশি সেখানে বিকর্ষণ তত বেশি। আকর্ষণ বাড়লে যদি ব্যাসার্ধ কমে, বিকর্ষণ বাড়লে ব্যাসার্ধ বাড়তে থাকবে। আবার বলি দেখো,
নাইট্রোজেনের ক্ষেত্রে ধার করা ইলেকট্রন হচ্ছে 3টা, অক্সিজেনের ক্ষেত্রে ধার করা ইলেকট্রন 2টা, ফ্লোরিনের ক্ষেত্রে সে ধার করা ইলেকট্রন 1টা। ধার করা ইলেকট্রন যত বাড়তে থাকবে তত বিকর্ষণ বাড়তে থাকবে, আর বিকর্ষণ বাড়লে কি হয়, ব্যাসার্ধের ভ্যালু বাড়তে থাকে। তাহলে সব থেকে বেশি বিকর্ষণ সেখানে যেখানে ধার করা ইলেকট্রন বেশি। তাহলে N3- হচ্ছে সব থেকে বড়, O2- একটু ছোট, F- আরো ছোট। তার মানে চার্জের ভ্যালু যত বাড়তে থাকবে ব্যাসার্ধ কিন্তু তত বাড়তে থাকবে। তাইলে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে Cl- S2- P3-। হ্যাঁ, এদের মধ্যে সব থেকে বড় কে? এদের মধ্যে সব থেকে বড় কে এবং সব থেকে ছোট কে? তাইলে বুঝবো যে তোমরা আসলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট, অ্যানায়নিক ব্যাসার্ধ বড় হয়। ডিরেক্ট এভাবে না বলে চার্জ বাড়লে কি হয়, চার্জ বাড়লে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট হয়, অ্যানায়নিক ব্যাসার্ধ বড় হয়, এটা বলতে পারো সিফাত। দেখো, চার্জ বাড়ছে তাইলে অ্যানায়নিক ব্যাসার্ধ বড় হতে থাকবে। আমরা যদি একটা সিকোয়েন্স করি, যে সিকোয়েন্সটা দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম ক্যাটায়নিক এবং অ্যানায়নিক নিয়ে, তাইলে N3- O2- F- Na+, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। তাহলে দেখো, চার্জ বাড়লে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট হতে থাকে, চার্জ বাড়লে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট হতে থাকে, আর চার্জ বাড়লে অ্যানায়নিক ব্যাসার্ধ বড় হতে থাকে। এই সিকোয়েন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেক জায়গাতে তোমরা এমসিকিউতে এই কেসটা ফেস করবা, ঠিক আছে? অনেক জায়গাতে দেখবা এই কেসটা তোমরা ফেস করছো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, আশা করছি তোমরা এটা বুঝে গিয়েছো। তো বাম থেকে ডানে গেলে সর্ববহিস্থ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তে থাকে, আকর্ষণ বাড়লে ব্যাসার্ধ কমতে থাকে। তো বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়তে থাকে, কারণ শিল্ডিং ইফেক্ট বাড়তে থাকে। তো এবার চলো এমসিকিউ সলভ করে ফেলবো। ব্যাসার্ধের সঠিক ক্রম নিচের কোনটি? ব্যাসার্ধের সঠিক ক্রম নিচের কোনটি? ম্যাগনেসিয়াম 2+ থেকে সোডিয়াম প্লাস বড়, তার থেকে নিয়ন বড়। ম্যাগনেসিয়াম 2+ থেকে Na+ বড়, তার থেকে নিয়ন বড়। সত্য নয়। ম্যাগনেসিয়াম 2+ থেকে সোডিয়াম প্লাস বড়, তার থেকে নিয়ন বড়। ফাইন। ম্যাগনেসিয়াম 2+ থেকে সোডিয়াম প্লাস নো, চার্জ বাড়লে ব্যাসার্ধ ছোট হতে থাকে, চার্জ বাড়লে ব্যাসার্ধ ছোট হতে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে এসেছে। ডি কেন? সোডিয়াম প্লাসের থেকে ম্যাগনেসিয়াম 2+ বড়, দিব একটা মায়ের। সোডিয়াম Na+ এর থেকে ম্যাগনেসিয়াম 2+ বড়, চার্জ বাড়লে ক্যাটায়নিক ব্যাসার্ধ বাড়তে থাকে না কমতে থাকে? পোলাপান, এতক্ষণ শিখাইলাম এইটা। চার্জ বাড়লে ক্যাটায়নিক ব্যাসার্ধ বাড়তে থাকে না কমতে থাকে? নিচের কোনটির ব্যাসার্ধ সব থেকে কম? নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+। ম্যাগনেসিয়াম 2+, কারণ চার্জ বাড়লে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট হতে থাকে। এতক্ষণ ধরে কি এটা শেখাইলাম? টাইপ মিস্টেক না, সবগুলো টাইপ মিস্টেক। একটা অ্যান্সার দিচ্ছে, বাকি সবগুলো দেখে দেখে দিচ্ছে। ক্যাটায়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম নিচের কোনটি? লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, লিনাকে ছেঁচে ফেলেছে। উপর থেকে নিচের দিকে গেলে ক্যাটায়ন থাকলেও উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বড় হইতে থাকে, ঠিক আছে? ফাইন, এগুলো কিন্তু বেশ সহজ। আয়নিক ব্যাসার্ধের ক্রম নিচের কোনটি? বিরিয়ানি, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা উপর থেকে নিচের দিকে গেলে ক্যাটায়নিক ব্যাসার্ধ বড় হতে থাকে। ব্যারিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম বড়, ক্যালসিয়াম থেকে ব্যারিয়াম বড়, ক্যালসিয়াম থেকে ব্যারিয়াম বড়। ঠিক আছে? আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম নিচের কোনটি? ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এদের মধ্যে সব থেকে বড় কে? পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে বড় হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম ছোট। তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম, এই দুটোর মধ্যে বড় কে? এই দুটোর মধ্যে বড় হচ্ছে সোডিয়াম এবং সব থেকে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। তাহলে এই সিকোয়েন্সটা সাজিয়ে ফেললে হয়ে যাবে। পটাশিয়াম সব থেকে বড়,
এরপর ক্যালসিয়াম, এরপর সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। তোমরা কি বুঝতে পেরেছো এটা? এটা কিন্তু বেশ বেশ সুন্দর একটা প্রশ্ন, মানে জাস্ট তোমাকে এই এই পার্ট বাই পার্ট চিন্তা করতে হবে, পার্ট বাই পার্ট চিন্তা করে তোমাকে উত্তর করতে হবে। পটাশিয়ামের থেকে ক্যালসিয়াম 2+ বড়? দিব একটা মায়। চার্জ বাড়লে ব্যাসার্ধ কমতে থাকে, চার্জ বাড়লে ব্যাসার্ধ কমতে থাকে, ক্যাটায়নিক ব্যাসার্ধ। পোলা পান সহজ সহজ জিনিস যদি পরীক্ষায় ভুল করে আসো তাইলে কিন্তু চান্স কিন্তু ইনস্ট্যান্ট মিস হয়ে যাবে, ইনস্ট্যান্ট মিস হয়ে যাবে। তো এই হচ্ছে মৌলের পর্যাবৃত্তিক ধর্মের বেসিক ডিসকাশন। আশা করছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে, মৌলের পর্যাবৃত্ত ধর্মের এই পার্ট থেকে আসলে ম্যাক্সিমাম প্রশ্ন হয়। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে আকার। ঠিক আছে, আশা করছি এই 4টা টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, সো এগুলো একটু বাসায় ভালো মতো রিভাইজ করো, দেখো এই টপিকগুলো থেকে আসা যে কোনো প্রশ্ন তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। সো তোমরা আরেকটু ভালো মতো দেখতে হবে, ইন্ট্রোভার্টস ম্যান ব্যাসার্ধ যেগুলো পড়াইলাম এগুলো একটু ভালো মতো দেখতে হবে। ক্যাটায়নের চার্জ যত বাড়ে ব্যাসার্ধ তত ছোট হয়। ক্যালসিয়াম 2+ আর পটাশিয়াম প্লাসের মধ্যে অবশ্যই ক্যালসিয়াম 2+ তো ছোট, ক্যালসিয়াম 2+ পটাশিয়াম প্লাসের থেকে ছোট। আবার Na+ আর ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে ম্যাগনেসিয়াম 2+ তো ছোট। বুঝো নাই? বুঝো নাই ব্যাপারটা? ওকে সিফাতুল্লাহ। আরেকটা হচ্ছে আমাদের সংকরায়নের জন্য আমাদের এই চ্যাপ্টারের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সংকরায়ন। সংকরায়নের ডিউ এর ক্লাসটা ইউটিউবে ওপেন করা আছে, তোমরা জাস্ট সার্চ করলে হয়ে যাবে। আমাদের টার্গেট ডিউ 4.0 এর সংকরায়নের উপরে নেওয়া ক্লাসটি ইউটিউবে পাবলিক করে দেওয়া আছে। সো তোমরা যারা সংকরণের উপরে ক্লাসটা করতে চাও, সংকরণের ক্লাসটা তোমরা চাইলে পুরো ক্লাসটা একদম A to Z করবা, যাতে তোমাদের বন্ধন কোণ, হ্যাঁ, অণুর আকৃতি এবং সংকরণ বের করার সকল রুলস তোমাদের আয়ত্ত হয়ে যায়। ঠিক আছে, এরকম ফ্রি ক্লাস আরো বেশি করে নিয়েন প্লিজ। এই টপিকগুলো থেকে আসা কোনো প্রশ্ন তোমরা আটকাবা না, শিওর। তোমরা শিওর থাকো এই টপিকগুলো থেকে আসা কোনো প্রশ্ন তোমরা আটকাচ্ছ না। সংকরণের ক্লাসটা করবা অবশ্যই, আমার রিকোয়েস্ট থাকবে ইউটিউব থেকে তোমরা অবশ্যই সংকরণের ক্লাসটা করবা। ওকে, ক্লাসটা কেমন লেগেছে জানিও, এবং প্রত্যেকটা টপিক পড়ানোর পাশাপাশি দেখবা যে আমি কোশ্চেন সলভ করে দিয়েছি, যাতে তোমাদের এই সব টপিকে সমস্যা না হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আটকাবো না। যখন কোশ্চেন সলভ করতে গেছি তখন কিছু কিছু জায়গায় কিন্তু আটকাইছে, তার মানে তোমাদের বেসিকে কিন্তু বেশ ভালোই সমস্যা আছে। রাফিকা ইসলাম, ইনশাল্লাহ আটকাবো না। আল্লাহ হাফেজ, সবাই নামাজ পড়ে নাও আর বেশি ভালো মতো পড়াশোনা করো, যাতে বাকি যে কয়দিন আছে এর মধ্যে তোমাদের প্রিপারেশন একদম মানে ফটাফটি একটা প্রিপারেশন নিয়ে নিতে পারো। সো আমাদের রেগুলার ক্লাসগুলো করো, টার্গেট ডিউ 4.0 এই প্রোগ্রামটিতে যারা এখন এনরোল করনি তারা এনরোল করে নিও। আশা করছি অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য এই একটা প্রোগ্রামই তোমার জন্য এনাফ হবে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আরও চাই এরকম ক্লাস, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।